সবাই কেমন আছেন? আজকে হঠাৎ করে কোনো ধরনের পূর্ব ঘোষণা না দিয়েই চলে আসলাম। আমাদের আলোচনা আজকে আমরা সংক্ষিপ্ত করার চেষ্টা করব। আম, বাংলাদেশ থেকে 3জন অ্যাক্টিভিস্ট যোগ দিচ্ছেন আমাদের সাথে আম, এই বিষয়ে আলোচনা করার জন্য। এবং বিষয়টা আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন। বাংলাদেশের একজন কীর্তিমান রাজনীতিবিদ, উনি আহ, বাংলাদেশকে উন্নতির পথে নিয়ে যাচ্ছেন খুব দ্রুত। আম, এবং সেই উন্নতির আম, দারুণ কষ্টে আমাদের নানান ধরনের দুশ্চিন্তা হচ্ছে। সেই দুশ্চিন্তাগুলি আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব। আম, আজকে গতকালকে আমাদের প্রধানমন্ত্রী বেশ লম্বা একটা সংবাদ সম্মেলন করেছেন, এবং সেই সংবাদ সম্মেলনে উনি বাংলাদেশের প্রথিতযশা কিছু সাংবাদিকদের দারুণ দারুণ সব তীক্ষ্ণ প্রশ্নের জবাব দিয়েছেন। এবং এখানে যাই আমি বলছি সবগুলোই সার্কাস্টিক্যালি বলছি, কারণ যে সাংবাদিকেরা এখানে উপস্থিত ছিলেন সবাই ছিলেন এক ধরনের পোঁ ধরা, যেটাকে বলা যায়, বা সোজা বাংলা চামচা। এবং তাদেরকেই সেখানে ঢুকতে দেওয়া হয়েছিল, তাদেরকেই সেখানে প্রশ্ন করার অধিকার দেওয়া হয়েছিল যারা সরকারের এক ধরনের সমর্থন করবে। সমর্থনটা অ্যাকচুয়ালি বক্তব্যটা পুরোটাই হচ্ছে আমাদের রামপালে যে সুন্দরবনের ঠিক কোল ঘেঁষে যে বিদ্যুৎ কেন্দ্র, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করার একটা দূরভিসন্ধি চলছে, চুক্তি কিছু নাকি স্বাক্ষর হয়ে গিয়েছে, সেই বিষয় নিয়ে প্রধানমন্ত্রী বেশ হুমকি ধামকিমূলক একটি আহ, একটি আহ, সংবাদ সম্মেলন করলেন এবং সবাইকে জানিয়ে দিলেন। এবং যে কথা আসলে আমরা আগে থেকে জানতাম সব বিভিন্ন তার ভায়া মিডিয়া হয়ে, এখন তার মুখ থেকে শুনলাম, নতুন কিছু নয়। কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী বাংলাদেশের একজন গার্ডিয়ান এবং উনি নিজেই এটা শুরু করলেন, সে বিষয়ে আমাদের আলোচনা করার যুক্ত মনে করছি। তো আমি ছোট্ট ভিডিওর একটি ছোট্ট অংশ আপনাদের এখন দেখাচ্ছি, দেখতে পাবেন কিনা জানি না, বাট আমি চেষ্টা করছি। এবং তারপরে আমরা আমাদের যারা আজকে যোগ দিচ্ছেন আমাদের সাথে, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। রামপালে বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করছে, আবার ইদানিং বোধহয় আনোয়ারা নিয়েও কথা বলা শুরু হচ্ছে। তা আনোয়ারায় তো আবার সুন্দরবন নাই, তা আনোয়ারা নিয়ে এত কথা কেন? আবার মুন্সিগঞ্জে পাওয়ার প্ল্যান্ট করতে যাচ্ছে কয়লা ভিত্তিক, সেটা নিয়ে কিন্তু কথা বলে নাই। তবে আমি আজকে বলার পরে হয়তো এটাও শুরু করবে। আমার কোনো কিছু আসে যায় না, বেশি কথা বলে যদি সব বন্ধ করে দিই তাহলে বিদ্যুৎ কিন্তু আর পাবেন না, আর ভবিষ্যতে কেউ করেও দেবে আশাও করতে পারবেন না। কাজে ওই সবাইকে অন্ধকারে থাকতে হবে। আর আরও যদি বলেন যে কটা পাওয়ার প্ল্যান্ট করেছে সবগুলি বন্ধ করে দিই, তাহলে আর কোনো অসুবিধা, কোনো দূষণ হবে না। আপনারা হারিকেন বা কুপিবাতি চালায় চলবেন, আমার অসুবিধা কি? আমার এটাই মানে সবথেকে দুঃখ লাগে যে যারা মানে পরিবেশবাদী হয়ে এখন যে সমস্ত কথা, যে আন্দোলন, কেউ বলছেন ধ্বংস হয়ে যাবে সব, এই যে যারা এই কথাগুলি বলছেন তাদের উদ্দেশ্যটা কি? আমার সেটাই হচ্ছে বড় প্রশ্ন। উদ্দেশ্য যদি হয় যে বাংলাদেশের উন্নয়নটাকে বাধাগ্রস্ত করা, এটা অত্যন্ত দুঃখজনক। তাহলে ওটার সাথে আমি তুলনা করব এই যে মানে সেই গুলশানে হলি আর্টিজানে মানুষ খুন করে এবং সেখানে মারা গেল কে? যারা আমাদের মেট্রো রেলের সেকেন্ড ফেজের পরামর্শক তারা। অর্থাৎ এমন একটা সময় যখন বাংলাদেশ বিনিয়োগের সব থেকে সুন্দর পরিবেশ, এবং সারা বিশ্বব্যাপী মানুষ উন্মুখ হয়েছিল বাংলাদেশে আসবে, বিনিয়োগ করবে, কারণ বাংলাদেশটাকেই তারা সবথেকে উপযুক্ত জায়গা হিসেবে চিহ্নিত করেছিল। ঠিক সেই সময় কয়েকটা ঘটনা ঘটিয়ে বাংলাদেশের এই বিনিয়োগটাকে থামানো, উন্নয়নটাকে থামানোর চেষ্টা। ঠিক একইভাবে মনে হয় যেন এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে এত আন্দোলনের নামে এত কথা এবং এত বাধা দেওয়া, এই দুটোকে আপনি যদি তুলনা করেন, আমি খুব বেশি একটা তফাৎ দেখি না। আমি খুব বেশি একটা তফাৎ এখানে দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে যে বাংলাদেশ যে গতিতে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছিল, সেখানে আটকে দেওয়াটাই ছিল যেন তাদের একটা প্রচেষ্টা। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যজনক। আমি শুধু একটা ছোট কথাই বলবো যে যারা এই আন্দোলন করছে তারা কিন্তু ওই রামপালে যান নাই। তারপর লং মার্চ করতে চাইলে আমি বললাম যে যেতে দেন, যতদূর যেতে পারে। তারপরে যশোর পর্যন্ত যে ফেরত আসছে, না যশোর না খুলনা পর্যন্ত বোধ হয় যে ফেরত আসে, রামপালে আর যায়নি। কিন্তু আমি চাচ্ছিলাম রামপালে যাক। ওনারা আন্দোলন ঢাকায় বসে করেন কেন? ওনারা রামপালে যাক না, কারণ ওই জায়গা ক্ষতিগ্রস্ত হবে, নষ্ট হবে, এটা যদি তারা এতটা জানে তো
তো ওইখানকার লোকদের তো তাদের বোঝানো উচিত। কাজে একবার একটু রামপালে যে লোকদের একটু বলুক যে এই বিদ্যুৎ কেন্দ্র এখানে হবে না, হলে পরিবেশের ক্ষতি হবেই হবে, এই জিনিসটা তারা একটু করতে যাক। তখনই ওনারা জবাবটা পেয়ে যাবেন যে মানুষ কি চায়। আমাদের কিছু করা লাগবে না, ওখানকার পাবলিকই করে দেবে যা করার। আচ্ছা, তো আমাদের আমাদের ওনার কথাবার্তা শুনে যা বোঝা গেল আর কি, যে উনি আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা লাগছিল সেটা হচ্ছে উনি সবাইকে এক ধরনের হুমকি ধামকি দিচ্ছেন এবং বলছেন আপনারা আন্দোলন করলে আমি এটা বন্ধ করে দেব। আমার কাছে পার্সোনালি যেটা লাগছিল যে উনি এক ধরনের ওনারশিপের মতন আছে। তবুও আমরা আমাদের আলোচকদের কাছে চলে যাচ্ছি। এখানে আমার সাথে উপস্থিত আছেন আরিফ রহমান। আরিফ রহমান একজন প্রখ্যাত ব্লগার, আপনারা তাকে ভালো করে জানেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে যে জামাতিরা যে বিতর্কটা তৈরি করার চেষ্টা করে থাকে, তার একটা দারুণ উত্তর এবং তথ্য সমৃদ্ধ উত্তর উনি তৈরি করেছেন, এবং যেটা আমার মনে হয় বিতর্কটাকে এক ধরনের সমাপ্তিতে নিয়ে এসেছে। সাথে আছেন সৈকত আমিন, উনিও একজন ব্লগার অ্যাক্টিভিস্ট। আমাদের সাথে দুঃখজনকভাবেও যুক্ত হওয়ার সম্ভাবনা ছিল আমাদের আসিফুজ্জামান পৃথিল। ওনাকে আমরা কানেক্ট করতে চেষ্টা করছি কয়েকবার, কিন্তু কানেক্ট করতে পারছি না। তো তাকে ছাড়াই আমরা শুরু করে দিচ্ছি, বাট যদি আসিফুজ্জামান পরে যুক্ত হন তার সাথে আমরা আবার আবার কথা বলতে যাচ্ছি। তো সৈকত, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে আপনি আমাদেরকে একটু আম, আচ্ছা, এখানে অনেকে অনেক ধরনের কমেন্ট করছে। যারা কমেন্ট করছেন তাদেরকে একটু বলি কমেন্টগুলো একটু পরে করেন, কারণ কমেন্টগুলো এখন পড়া হচ্ছে না বা পড়া হবে না, পরে হবে। সো আপনারা আপনাদের কমেন্টগুলো একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। পরে আমরা আপনাদের কমেন্টগুলির সাথে নিয়ে আলোচনা করব। তো সৈকত, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি সম্ভবত। হ্যাঁ, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনাদের তো স্পষ্ট, বলুন। হ্যাঁ, তো আপনার কি মনে হচ্ছে গতকালকে ভিডিওটা শোনার পরে আপনার কি অনুভূতি? আমারও সেটাই মনে হয় সুন্দরবন সৈকত, আমারও সেটাই মনে হয়। এবং সুন্দরবন আমি বিনাশী এতগুলো চুক্তি উনি কিভাবে একদম নিঃসন্দেহে দিয়ে গেলেন যে এগুলোতে সুন্দরবন ধ্বংস হবে না, মানে এ নিয়ে যথেষ্ট পরিমাণ মানে হতাশা তৈরি হয় যে আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা
বা কয়লা দিয়ে দাঁত মাজবো, নদীর পানি রিসাইক্লিং হবে, ড্রেসিং হবে, এরকম মানে আমি মিথ্যে আমি কি বলবো, আশা, আমি মিথ্যে আশা। সৈকত আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার কথা শুনতে হ্যাঁ, পাচ্ছি। আমি সেটাই হাস্যকরভাবে ভাবছিলাম যে আপনি খানিকক্ষণ আগে যেটা বললেন যে প্রধানমন্ত্রী আজকে এমন কোনো কিছু বলেন না যেটা আসলে নতুন। এবং আমি এটাই আসলে আমার কাছে হাস্যকর লাগছিল, এবং গতকালকে আমি একটা স্ট্যাটাসও দিয়েছি যে পুরো বিষয়টা আমার কাছে মনে হচ্ছে এসকেলেশন। উনি ওনার ধরেন ওই যে আওয়ামী ব্লগার বাহিনী যারা আছে, যারা পোষা ইউনো সিপি গ্যাংয়ের ইয়ে ছিল, ওরা প্রথমে শুরু করলো বিভিন্ন রকম চর্বিত চর্বণ করা, কিন্তু যখন দেখলো পার পাচ্ছে না, মানুষের আন্দোলন বেশ শক্তিশালী, তখন তারা আর একটু সামনের দিকে এগিয়ে আর একটু বড় বড় হাতি ঘোড়া আনা শুরু করলো। যেমন কি আরাফাত হোসেন টাইপের একটা চরিত্র বেশ কিছুক্ষণ তাদের সেই একই প্রপাগান্ডা ঘুরে ঘুরে প্রচার করা শুরু করলো, লাভ হয় নাই। তারপরে দেখা গেল তারা বলছে যে না, আমরা তো পারলাম না ম্যাডাম, আপনি একটু দেখেন। তো তখন শেখ হাসিনা নিশ্চয়ই বলছেন ঠিক আছে, আমি বলে দিলে সব ঠিক হয়ে যাবে, বলে উনি সে তোমরা আয়োজন করো, আমার মনে হচ্ছে আর কি যে উনি বললেন তোমরা আয়োজন করো। তারপরে ওনারা যেটা করলেন, বিশাল একটা রুম ভাড়া করলেন, সেখানে শুধুমাত্র তাদের যে যারা যারা তৈল প্রদানকারী, সে তৈল প্রদানকারীদের বললেন, এবং পুরো জিনিসটা রিহার্সালের মতন করে মঞ্চস্থ হলো আগে, যে আপনি এই কথা বলবেন, আপনি এভাবে তেল দিবেন, আপনি এভাবে এভাবে এই কথাগুলো বলবেন। শেখ হাসিনাকে বলা হলো আপনি হাতে এই যে দিলাম তালিকা, এখানে যা 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 বলা আছে এগুলো আপনি বলে দিবেন। পুরো বিষয়টাই আম, মানে সত্য এবং বাস্তবের থেকে অনেক দূরে, এবং সাধারণ মানুষকে মিডিয়ার সহায়তায় মানুষকে ব্রেন ওয়াশ করার একটা অপচেষ্টা আমার কাছে মনে হলো আর কি। সো আমরা আরিফ রহমানের কাছে জিজ্ঞেস করার চেষ্টা করি। আরিফ রহমান আছেন আপনি আমাদের সাথে? আচ্ছা, কি খবর আপনার? বাংলাদেশে কেমন আজকে দিন? আওয়ামী ভাবধারার মানুষজনের ভিতরে এই একটা মনোভাব তৈরি হয়ে গেছে যে কি আমরা যা খুশি সেটাই করে ফেলতে পারবো। সেটাতে জনমত থাকুক বা না থাকুক কিছুই আসে যায় না। আজকে যদি প্রধানমন্ত্রী একটা ছোটখাটো মানে যে কোনো এক সাধারণ মানুষের কাছে যান, মানে একটু ওনার আশেপাশে মানুষগুলোকে আচ্ছা আরিফ, নিয়ে একটু সামনে আরিফ যদি যান। আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি। আমি হ্যাঁ হ্যাঁ, দুঃখিত, শুনতে আমার পাচ্ছি। এখানে টেকনিক্যাল প্রবলেমের কারণে আপনি প্রথমে যে কথাগুলো বলেছিলেন, প্রথমে মনে করেন 2 মিনিটের মতো, সেটা মানুষজন শুনতে পায় না। আপনি কি দয়া করে একটু রিপিট করবেন? প্রথম 2 মিনিট, আচ্ছা ওই মানে আপনি ওটাই বলতে, আমি যেটা আপনি বলতে যেটা চাচ্ছি বলছিলেন কি আমি যে শুনেছি, সেটা হচ্ছে যে ওই যে প্রথমে সরি, বাংলাদেশের ভেতরে সাধারণ মানুষের মধ্যে এটা চলে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কি, এই অনেকদিন পরে একটা ইস্যুতে বাংলাদেশের মানুষ খুব বেশি মাত্রায় কনসার্ন। আপনি এখন পত্রিকার পাতা খুলেন, আপনি দেখতে পারবেন সুন্দরবন। আপনি বিশ্ববিদ্যালয়গুলোতে যান, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট ইউনিভার্সিটিতে যান, কলেজগুলোতে যান, দেখবেন মানুষজন এই জিনিসটার বিষয়ে কনসার্ন। আপনি চায়ের দোকানে যান, চায়ের দোকানে ওই জিনিসটা চলে গেছে। অর্থাৎ মানুষ কিন্তু জানতেছে ব্যাপারগুলা, এবং মানুষের মধ্যে এটা সম্পর্কে একটা সম্পূর্ণ মানে বিরোধী, মানে মানুষ চাচ্ছে না এই বিদ্যুৎ কেন্দ্রটা হোক। এখন প্রধানমন্ত্রী আজকে যখন এই সংবাদ সম্মেলনটা করলেন, উনি যদি একটু ওনার বলয় থেকে বের হয়ে এসে একটু সাধারণ মানুষের কাতারে যান, তাহলে উনি দেখতে পারবেন জনমতটা কি তুমুল পর্যায়ে জনমতটা তৈরি হয়েছে মানুষের মধ্যে। আমরা কালকে সংবাদ সম্মেলনে যেটা দেখলাম, মানে খুবই দুঃখজনক একটা বিষয় যে সেখানে আমরা যে সাংবাদিকদেরকে দেখলাম, আমি সম্ভবত একজন সাংবাদিক ছাড়া আর কাউকে একটু বিরোধী মানে একটু কনসিডারেবল বিরোধিতা করতেও দেখলাম না। এটা এটা যদিও বাংলাদেশের অবস্থা,
তাহলে আমরা সামনের দিনে কি আশা করতে পারি, সামনে কি ঘটতে যাচ্ছে? আমাদের মিডিয়াগুলো যদি এইভাবে চাটুকারিতা করতে থাকে তাহলে তো আসলে সুন্দরবন কেন, এর পরবর্তীতে কোনো গণ আন্দোলনই তো গড়ে তোলা সম্ভব হবে না। আমি আমরা আমি এই কয়েকটা সুন্দরবনের ব্যাপারে আরো আরিফ, আমি কয়েকটা মন্তব্য পড়ি, যারা ওই মন্তব্য না প্রশ্ন আর কি, শুরুগুলা পড়ি, শুরুগুলা পড়লে বোঝা যায় যে আসলে তারা কি বলতে যাচ্ছিল। যেমন মোল্লা আমজাদ হোসেন নামের একটা সাংবাদিক, আমি এদের নামও শুনি নাই, সে বলছে, সরি গোলাম সরোয়ার বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী, আমি সমকালে কাজ করি, আসলে প্রশ্ন করার অবকাশ খুব কম আছে, কিন্তু আপনি সুবিস্তারে এই রামপাল প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, যে প্রশ্নগুলো আমাদের মনে ছিল তার প্রত্যেকটি জবাব আপনি দিয়েছেন। সুতরাং আপনি অনেক সময় বলেন প্রশ্ন করেন, কিন্তু প্রশ্ন করার তেমন কিছু তো নাই, আমরা আপনার সঙ্গে কিছু যোগ করতে পারি। তো এটা হচ্ছে গোলাম সরোয়ারের বক্তব্য। তারপর তারপর শাবান মাহমুদ নামটা আমি অনেক আগে শুনতাম, তার কথা আমি কিছুটা শুনে হাসতে হাসতে শেষ। সে বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী, এই দেশে যখন স্বাধীনতার জন্য আন্দোলন শুরু হয়েছিল আপনার বাবার নেতৃত্বে, তখন একটি অংশ আন্দোলনের বিরোধিতা করেছিল। আবার আপনি যখন আজ ক্ষমতায় এসে দেশের উন্নয়নে বারবার কাজ করছেন, তখন আমরা দেখছি ওই অংশেরই একটি অংশ যারা উত্তরাধিকার সূত্রে বংশ পরম্পরায় তারা বেড়ে উঠেছে, তারা আপনার বিরোধিতা করে আসছে। এর ফলে আমরা দেখি বাংলাদেশের উন্নয়নের বিপক্ষে একটি গ্রুপ বরাবরই সক্রিয় রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে শাবান মাহমুদ। তারপর আরো কিছু ক্যারেক্টার আছে, মানে প্রত্যেকটাই একটার চেয়ে একটা বেশি শাবান হাস্যকর। এবং মাহমুদের এই কথার একটা উত্তর দেওয়ার আছে আমার। তিনি যে বললেন যারা আচ্ছা, একটু 71 সালে স্বাধীনতা বিরোধী ছিলেন এক তাদেরই একটা সেকেন্ড, অংশ আজকে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিপক্ষে কথা বলছেন। এই এটা লাইভে যে তিনজন সৈকত না? গেস্ট আচ্ছা, আছি, এই তিনজনের পিতাই 71 সালে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্রভাবে যুদ্ধ অংশগ্রহণ করেছেন। আমরা জানি না 71 সালে কিভাবে আমাদের পূর্বপুরুষেরা বা এখন আমরা কি করে একটা দেশ বিরোধী কর্মকাণ্ড করতে যাচ্ছি। শাবান মাহমুদের কথার প্রেক্ষিতে হ্যাঁ সৈকত, আমি শুনতে পাচ্ছিলাম। তো সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আম, এখানে অ্যাকচুয়ালি মানে ডিফেন্স কে দিয়েছে অ্যাকচুয়ালি। সাধারণত সংবাদ সম্মেলনে যেটা হয় আর কি, যে আমি দেশ বিদেশে মিলায় বলছি, যে যেখানে অ্যাকচুয়ালি সাংবাদিকরা জনগণের হয়ে প্রশ্নগুলি করেন এবং জনগণের যে কনসার্ন সেইগুলোই তারা বলেন। কিন্তু এখানে আমি দেখতে পেলাম যে তারা বলছে, সংবাদ প্রধানমন্ত্রী আপনি তো বলেই ফেলছেন, আমরা নতুন করে কি বলবো, আমরা বরং আপনার সাথে আরো একটু তেল যোগ করি। মানে তাহলে এখানে প্রশ্ন কোথা থেকে আসলো আমি বুঝতেছি না। তো আমাদের তাহলে এই সংবাদ সম্মেলন করার অর্থটা কি? সংবাদ সম্মেলন বলতে ওনারা বোঝাচ্ছেন যে আমরা সবাই মিলে সম্মেলন করব, সবাই মিলে আসলে আলোচনা করব এক ধরনের, মানে আম, এই সংবাদ প্রধানমন্ত্রী বলবে সম্মেলন এবং বাকি সবাই আমাকে হ্যাঁ হ্যাঁ সত্যজিৎ বলবে। রায় যোগ আদাব দেশের গল্পটার কথা বারবার মনে করিয়ে দেয়। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন একদিক দিয়ে ভাগ্যবতী যে আসিফুজ্জামান পৃথিলের আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি আমরা রিস্টোর করতে পেরেছি। আসিফ, আমাদের শুনতে পাচ্ছেন? হ্যালো। আরে বেচারা, ওনার ইন্টারনেট আসলে শুনতে পাচ্ছেন না। গুড 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 গুড। আচ্ছা, আপনি মনে হয় আমাদের আলোচনা প্রথম অংশ কিছুটা মিস করে গেছেন। হ্যাঁ, একটু ডিলেড আছে। তো আপনার কি মনে হয় গতকাল প্রধানমন্ত্রী উনি যা বলেছেন এই বিষয়ে আপনার কি মনে হয়? প্রধানমন্ত্রী আসলে অনেকগুলি টেকনিক্যাল কথাবার্তা বলেছেন। আমি আসলে ওই টেকনিক্যাল কথাবার্তাগুলো নিয়ে আলোচনা করতে আগ্রহী মূলত। হ্যাঁ, শিওর, যেমন গো আহেড। মাননীয় প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে বায়ু প্রবাহ সুন্দরবনের বিপরীত দিক থেকে আসে, সুন্দরবনের উল্টা দিকে প্রবাহিত হয়, তাই এখানকার ধোঁয়াগুলি এবং নোংরা ছাইগুলি ওদিকে যাবার কোনো কারণ নেই। বায়ু প্রবাহের উপরে আজ পর্যন্ত পৃথিবীর কেউ নিয়ন্ত্রণ করতে পেরেছে কিনা আমার জানা নেই। আচ্ছা আসিফ, আমার আমি অন্তত একটা ব্যক্তিগত পরামর্শ দিই, ছোট্ট পরামর্শ, সেটা হচ্ছে আপনি আপনার সাইড থেকে ভিডিওটা অফ করে দেন, তাহলে মনে হয় আপনার কথাটা শোনা যাবে ক্লিয়ার, কারণ কথাটা কিন্তু এনাফ, ভিডিওটা কারণে কথা ভেঙে যাচ্ছে। হ্যাঁ, এবার বলেন, সরি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রী আসলে ব্যর্থহীন ভাষায় বলছেন যে সুন্দরবনের দিক দিয়ে কোনো বায়ু প্রবাহ হয় না, সুন্দরবনের বিপরীত দিক দিয়ে হয়, সুন্দরবনের দিকে কোনো বাতাস যায় না, তাই এই ছাইগুলি এবং ধোঁয়াগুলি সুন্দরবনের দিকে যাবার কোনো সম্ভাবনা নেই। আসলে আসলে বাতাসের উপরে, বায়ু প্রবাহের উপরে পৃথিবীর আজ পর্যন্ত কেউ নিয়ন্ত্রণ আনতে পেরেছে কিনা আমি অন্তত কখনো শুনি নাই। বরং বরং হ্যাঁ বলেন।
সেখানেই স্পষ্ট ভাষায় বলা হয়েছে, হ্যাঁ সেখানেই স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে বছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই 4 মাস বিদ্যুৎ কেন্দ্র থেকে বাতাস সুন্দরবনের দিকে প্রবাহিত হবেই। সেই ইআইএ রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে only during November to February prevailing wind follows towards south and rest of the year it flows mostly towards north. In most of the time of a year, emissions from the power plant shall not be reached the Sundarban except November to February. এই জায়গাটা একটু নোট করলে বোধহয় ভালো হয়। The most of the time of the year, emissions of power plant shall not reach the Sundarbans except November to February. বছরের অধিকাংশ সময়ই নাকি এই ইমিশন গুলা এই দূষিত বায়ুগুলি সুন্দরবনের দিকে যাবে না, কিন্তু সেটা বছরের বেশিরভাগ সময় বাকি 4 মাস সেটি অবশ্যই যাবে এবং সেই 4 মাস সুন্দরবনের ধ্বংসের জন্য যথেষ্ট। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, আমরা মনোযোগ দিয়ে হ্যাঁ শুনছি। স্পষ্ট শোনা গেছে। হ্যালো, এই কথাটার পরে দ্বিতীয় প্রশ্ন শোনা যাচ্ছে? তাহলে কথা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ শোনা দ্বিতীয় যাচ্ছে। কথায় যদি আসি তাহলে বলতে হয় যে প্রধানমন্ত্রী আবার বলেছেন যে দূষিত বা কোনো গরম পানি নদীতে ফেলা হবে না। তাহলে ফেলাটা হবে কোথায়? এই প্রশ্নটা থেকে যায়, পানিটা ফেলা হবে কোথায় এবং সেই পানির মধ্যে আর্সেনিক, বোরন, ক্যাডমিয়াম, সিসা, পারদ এবং সেলেনিয়ামের কোনো সীমা বা মাত্রা থাকে না। আমরা যদি দেখি নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট, সেখানেও দেখবো মার্কিন যুক্তরাষ্ট্র, আলাবামা, কেন্টাকি, নর্থ ক্যারোলিনা আর ওহাইও সহ 10টা অঙ্গরাজ্যের 21টা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নদী ও জলাভূমিতে ফেডারেল ড্রিঙ্কিং স্ট্যান্ডার্ডের চেয়ে 18 গুণ বেশি আর্সেনিক সম্পন্ন পানি নির্গত করে। আর আমরা ঢাকার চারপাশের 4টা নদীর অবস্থা তো জানি। এই পানিগুলি অবশ্যই পশু নদীতে ফেলা হবে এবং 2 ডিগ্রির বলা হচ্ছে যে 2 ডিগ্রির বেশি উত্তাপ থাকবে না, মানে স্বাভাবিক উত্তাপের চেয়ে 2 ডিগ্রি বেশি থাকবে। সেই 2 ডিগ্রি জলজ ইকোসিস্টেম ধ্বংসের জন্য যথেষ্ট। প্রধানমন্ত্রী আরো একবার বলেছেন যে পশুর নদীর পানি নোনা পানি, এই নোনা পানির কারণে নাকি মানুষের কষ্ট হয়, উনারা যখন কাজ করবেন তখন সেই পানিটা পরিশোধিত হয়ে মিষ্টি পানিতে পরিণত হবে, এতে মানুষ লোকসান হবে। সুন্দরবন একটি ইউনিক ইকোসিস্টেম এবং মজার ব্যাপার হচ্ছে সুন্দরবনে 3 ধরনের ইকোসিস্টেম আমরা দেখি, মিষ্টি পানির ইকোসিস্টেম, মিষ্টি এবং নোনা পানির মিশ্রণের ইকোসিস্টেম এবং নোনা পানির ইকোসিস্টেম। হ্যাং অন আমরা একটু আসিফ, একটা সেকেন্ড আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে। অবশ্যই উনি উনি মানে উনি বলতে যাচ্ছেন যে লোনা পানিও উনি মিষ্টি পানি বানিয়ে দেবেন। হ্যালো, হ্যাঁ না মিষ্টি পানি হবে এটা ঠিক, কিন্তু মিষ্টি পানি হওয়ার কারণে পরিবেশের ক্ষতি হবে, কারণ পানিটা নিয়ে কাজ করার সময় পানিটা থেকে লবণ চলে যাবে, মিষ্টি পানি ফেলা হবে ওখানে অল্প মিষ্টি পানি পরিমাণে, ফেলা হবে এখানে, তাতে তো পানির লবণ, কারণ পশু নদী তো সমুদ্রের সাথে কানেক্টেড, তাই না? এবং এটা সুন্দরবন একটা ম্যানগ্রোভ, এটা সবাই জানে। দ্যাট মিন্স পানিটা মিষ্টি হয়ে যাবে, নদীর পানিটা মিষ্টি হবে, এটা ইকোসিস্টেমের জন্য চরম 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 খারাপ। হ্যাং অন, মানে এটা কি আসলে সত্য যে নদীর পানি মিষ্টি হয়ে যাবে? ওটা মিষ্টি হবে না, মিষ্টি পানি ফেলা হবে নদীতে পরিমাণে। হ্যাঁ কিন্তু পশু নদী তো নোনা পানি হওয়ার কারণ হচ্ছে সমুদ্রের সাথে যুক্ত, তাই না? সেই কারণেই পশু নদীর পানি লবণাক্ত। তাহলে যতই আমরা মিষ্টি পানি ফেলি না কেন, তাহলে তো কোনো কারণ নাই পশু নদীর পানি লবণাক্ত থেকে মিষ্টি হয়ে যাওয়ার। এটি ধরনের আনসাইন্টিফিক কথা উনি কোথা থেকে পাইলো? না, লবণাক্ততা সামান্য কমবে, কিন্তু সেই কমলে তো ভালো না। লবণাক্তটা যে কমলেই ভালো তা না, সুন্দরবন তো নোনা পানির বন। হ্যাঁ এটা ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ মানে তো হচ্ছে লবণাক্ত। লবণাক্তই মারা যাবে গাছগুলি, উনি বলেছেন এই কথা। মানে কি বলবো, তাহলে ওনার সাথে এই যে মানে অবৈজ্ঞানিক লোকজনের পার্থক্যটা কোথায়? না উনি নিশ্চয়ই বিজ্ঞানী না, উনি অবশ্যই বৈজ্ঞানিক কথাবার্তা বলছেন, কিন্তু উনার আশেপাশে মানুষরাই আছে যাদের ওনাকে বক্তব্য লিখে দিয়েছে যারা, তারা কি বলছে। যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রী এর আগে একবার বলেছিলেন যে সুন্দরবনে কয়লাবাহী জাহাজ ডুবে গেলেও কোনো ক্ষতি হয় না, কারণ আমরা ছোটবেলায় কয়লা দিয়ে পানি পরিশোধন করে খেয়েছি। এতে যদি কয়লাবাহী জাহাজ সুন্দরবনে পশু নদীতে ডুবে যায়, পশু নদীর পানি আরো পরিশোধন হবে। যিনি এই কথা বলতে পারেন যে জীবাশ্ম কয়লা দিয়ে পানি ফিল্টার করে খাবেন, তার কাছে এর চেয়ে বেশি আপনি কি আশা করতে পারেন? দুর্দান্ত, মানে আমি জানি না, আমি ভাষাহীন, আমি কি বলবো বুঝতেছি না।
আসলে কালকে আরো কিছু দুর্দান্ত কথা বলেছেন, যেমন উনি বলেছেন যে এর যে ফিল্টার, এর চিমনি দিয়ে, বিদ্যুৎ কেন্দ্রের চিমনি দিয়ে যে যে কার্বন মনোক্সাইড যুক্ত ধোঁয়া নির্গত হবে তা দিয়ে উনি ফেসিয়াল করার ব্যবস্থা করবেন, মানে ওটা দিয়ে নাকি ফেসিয়াল করলে চেহারা সুন্দর হয়, উনি ওটা বিক্রি করবেন সেই ধোঁয়াটা, উনি ওটা বলেছেন। আমি ওনার রেফারেন্সেই বলছি, আমি এটা অবশ্যই আমরা এটা আমি শুনলাম, মানে এটা কি আসলে পসিবল? এটা এটা মানে এই ধরনের কথা একজন প্রধানমন্ত্রীর মুখ থেকে বলার? আমি যতদূর বুঝি যে একজন প্রধানমন্ত্রী হচ্ছে বাংলাদেশ একটা রাষ্ট্রের শীর্ষে বসে থাকেন। আসিফ, আমি বলি একটু, একটা প্রধানমন্ত্রী একজন রাষ্ট্রের শীর্ষে বসে থাকেন, যার কাজ হচ্ছে তার যে পুরা মিনিস্ট্রি, যে মেশিনারি, যে অ্যাডমিনিস্ট্রেশনের যে মেশিনারি, প্রশাসনের যে যত রকম দক্ষতা আছে, বাংলাদেশ সরকার তো ভালোই খরচ করে এদেরকে পোষার জন্য, এবং তাদের মাঝে বিজ্ঞানী আছে, তাদের মাঝে চিন্তাশীল ব্যক্তি আছে। তারা কি কেউ এক ফোঁটাও গবেষণা করে নাই যে মানে কার্বন ফেসিয়াল কি জিনিস আর কয়লা পোড়ায় যে কার্বন বেরোবে সেটা কি জিনিস? এই দুটা যে এক করে গুলায় ফেলে তার খাতে ধরায় দেওয়া হলো, এবং যারা তাকে এই জিনিসটা সাপ্লাই দিছে তারা যে তাকে এই ধরনের হাস্যরসের সম্মুখীন করলো, এটার জন্য তো তাদের চাকরি চলে যাওয়া উচিত, এবং বিশ্বের অন্য যে কোনো দেশে তারা তাদের চাকরি চলে যাবে, কিন্তু বাংলাদেশে কি এটা আদৌ হবে? প্রশ্নই আসে না। বরং বাংলাদেশে যদি সুন্দরবনের আশেপাশে রেসিডেন্সিয়াল এরিয়া গড়ে ওঠে, মার্কেট গড়ে ওঠে সুন্দর সুন্দর, সেখানে মার্কেট কমিটির সভাপতি তাদের মানা দেওয়া হতে পারে। এবং আর কথা, মানে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার উনি এটাও বলেছেন যে আমরা তো বেগুন খেতে, লাউ খেতে ছাই দিতে দেখেছি গ্রামে, আপনারা কি দেখেননি? তাহলে এই ছাইটা তো আমরা এই কয়লাকে বিদ্যুৎ কেন্দ্রে, এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রে যে ছাইটা আমরা পাবো সেটা সারা দেশের সকল জমিতে আমরা ছিটিয়ে দেবো, এটা জমি উর্বর হবে। উনি জীবাশ্ম কয়লার ছাই ছিটিয়ে দিয়ে সারা দেশের সমস্ত জমিকে মেরে ফেলার পরিকল্পনা করছেন। দুর্দান্ত, দুর্দান্ত, মানে এই জ্ঞান নিয়ে, এই বুদ্ধি নিয়ে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওয়াও! আচ্ছা, এইসব কথা বলে আমি কিন্তু অলরেডি মনে হয় ওই যে নতুন একটু আরিফ, হ্যাঁ সরি, ক্যারি করেন। একটু আরিফ রহমান ভাইয়ের কাছে শুনতে চাচ্ছিলাম, উনি বোধহয় চুপ আছেন। হ্যাঁ, আরিফ রহমানকে আসলে আমি ইন্টারাপ্ট করেছি, উনি কথা বলছিলেন, এবং কথা মাঝখানে আমি যখন দেখলাম আপনি অনলাইনে তখন আপনার কাছে চলে গিয়েছি। আরিফ রহমান, হ্যাঁ আছেন আপনি? জি ভাই, হ্যাঁ জি ভাই আছি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস, যেসব জিনিস অ্যাড্রেস করা যায় সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী বললেন যে এখনই কেন মানুষজন, মানে এই সময় মানুষজনের কি কেন খেপাইয়া দেওয়া হলো। এটা কিন্তু খুব মানে খুব, আপনারা যদি একটু লক্ষ্য করেন ব্যাপারগুলো, আমি আজকে আরিফ ভাইয়ের পোস্টটাতে কমেন্ট গুলো লক্ষ্য করছিলাম, মানুষজন কিন্তু একদম প্রথম থেকেই এই প্রকল্পটা নিয়ে কথা বলতেছে, এবং এই বছর যখন এই প্রকল্পের চুক্তির কাজটি শুরু হলো তখন মানুষ আবার আবার জেগে উঠলো। 2013 সালে আমরা, আমাদের মনে আছে শাহবাগ আন্দোলন চলকালীন সময়েই 2013 সালে যখন এই চুক্তির কাজটা শুরু হচ্ছিল তখনও মানুষ কিন্তু লং মার্চ করে ফেলেছিল, এবং 2012 সালে সম্ভবত 10, 11, 12 এই সময়টাতে চুক্তির ব্যাপারে সমঝোতা, তারপরে পাওয়ার কোম্পানিটা কি যেন নাম, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন আর বাংলাদেশ পিডিবির সাথে যে চুক্তিটা হলো সেটার কাজটাই যখন 11-12-তে কাজটা শুরু হয়, আমাদেরকে দেখতে হবে জিনিসগুলো যে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রটা স্থাপন করার কারণে প্রত্যক্ষ ক্ষতিগ্রস্ত যে 8,000 পরিবার, 4,000 থেকে 8,000 মানুষ, যে মানুষগুলো সেটার জন্য ক্ষতিগ্রস্ত, তাদেরকে কিন্তু দীর্ঘ সময় ধরে এখান থেকে এক প্রকার উচ্ছেদ করা হয়েছে। আপনাদেরকে এই কয়েকটা জিনিস খুব ভালো করে মাথায় রাখা দরকার, যে যারা সরাসরি প্রকল্পের এলাকায় বাস করত তাদেরকে গত 2-3 বছর ধরে পুরোপুরি উচ্ছেদ করে দেওয়া হয়েছে। সুতরাং এই জিনিসটাতে আমাদের যে আন্দোলনটা হবে সেটা কখনো আসলে মাটির আন্দোলন পর্যন্ত গড়াতে পারবে না, কারণ হচ্ছে মাটি যাদের তাদেরকে আমরা অলরেডি সরাই দিচ্ছি। এখন কনসার্নটা হচ্ছে শুধু এই পরিবেশের কনসার্ন, এই চুক্তিটার কনসার্ন, যে জিনিসটা হয়তো আমরা সামনের দিকে নিয়ে আসতে পারছি না, যে এই যে একটা অসম চুক্তির কথা আমরা বারবার বলা হচ্ছে যে আমাদের এই পুরো বিদ্যুৎ কেন্দ্রটার 70% নেওয়া হবে ইন্ডিয়ান ব্যাংক থেকে লোন, আর বাকি 15% দুই দেশের সমঝোতার ভিত্তিতে, হ্যাঁ দুই দেশের সমঝোতার ভিত্তিতে 15% আসতেছে। আমরা ভুলে যাচ্ছি যে এই লোনটা কিন্তু আমাদেরকেই শোধ করতে হবে, এবং সেই শোধটা করতে হবে আমাদেরকেই বিদ্যুৎ বিক্রি করে, এবং সেখানে বিদ্যুতের ইউনিট প্রতি যেই দামটা ধরা হচ্ছে 8 টাকা 85 পয়সা, সেটা আমাদের দেশে কুইক রেন্টালে বিদ্যুৎ উৎপাদন করলেও 8 টাকা 85 পয়সা ইউনিট খরচ হয় না।
বাংলাদেশের বেসরকারি পর্যায়ে 2টি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র 4 টাকা ইউনিটে বিদ্যুৎ বিক্রি করছে, সেখানে 8 টাকা ইউনিটে সরকারি বিদ্যুৎ কেন্দ্র থেকে আমাকে বিদ্যুৎ কিনতে হবে। এই হোয়াট ইজ দিস? প্রতি আরিফ, বছর বিদ্যুতের দাম আরিফ বাড়ছে, আপনার এই 5 পয়েন্টটা আমি স্তরে একটু বিদ্যুৎ পিক করি, আপনার এই পয়েন্টটা আমি একটু পিক করতে যাচ্ছি। এখানে করসপন্ডিং কিছু ঐতিহাসিক পয়েন্ট আমার মনে চলে আসলো। যেমন মাগুরছড়ায় যখন এই যে দুর্ঘটনা ঘটলো এবং বাংলাদেশের বিভিন্ন তেলের ব্লক যখন টুকরা টুকরা করে ডিস্ট্রিবিউট করা হচ্ছিল, তখন থেকে কিন্তু তেল গ্যাস আন্দোলন রক্ষা কমিটি ওনারা চেষ্টা করে আসছিলেন এগুলার অসারতা এবং এদের ভিতরে যে বিশাল পরিমাণ পুকুর চুরি হচ্ছে সেটা নিয়ে কথা বলার। এবং আমার মনে আছে যে বাংলাদেশ পেট্রো বাংলা, তারপরে সম্ভবত বিপিসি পেট্রোলিয়াম কর্পোরেশন এবং দেশীয় উদ্যোগী যারা বিজ্ঞানী রয়েছেন, যারা প্রযুক্তিবিদ রয়েছেন, তারা বাংলাদেশ সরকারের সাথে অনেকবার বলার চেষ্টা করেছেন যে এই জিনিসগুলো বিদেশি কোম্পানি এবং তাদের প্রযুক্তি উচ্চ মূল্যে না কিনে আমরা নিজেরাই কিন্তু চেষ্টা করে এটা করে ফেলতে পারি। আমরা যদি একটু তুলনা করি, ইন্ডিয়া তাদের যে সমস্ত অ্যাক্টিভিজম আমরা দেখি, তারা কিন্তু চেষ্টা করে নিজেরা করার, এবং এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা রাষ্ট্র নিজের আভ্যন্তরীণ নিজস্ব প্রযুক্তি দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলবে এবং নিজের ভিতরেই দেশের ভিতরেই সেই মানুষগুলিকে তারা সহায়তা করবে, যাতে করে দেশের টাকা দেশে থাকে এবং দেশের ভিতরে প্রযুক্তি ডেভেলপমেন্ট হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, খরচ অসম্ভব কম থাকে, পুরো জিনিসটা যাতে বাস্তবতা হয়। চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, শুরু থেকে আমরা গত অনেকগুলো বছর ধরে দেখতে পাচ্ছি যে যেই সরকারই আসুক না কেন, কোনো একটা ভাবে এই তেল কোম্পানিগুলি, বিদেশি তেল কোম্পানিগুলি দেশের ভিতরে ভয়ঙ্কর ধরনের রাজত্ব করে এবং তারা আমাদেরকে ঋণ দেয়, তারপর সেই ঋণের টাকা আবার বিশাল অঙ্ক উঠায় নিয়ে যায়। তারপর যে প্রডিউসটা হয়, তেল উৎপাদন হোক বা গ্যাস উৎপাদন হোক বা বিদ্যুৎ উৎপাদন হোক, সেই বিদ্যুৎ আমাদের কাছেই তারা বিক্রি করে এবং অসম্ভব দামে বিক্রি করে, যেটা আসলে দেশের ভিতরে ওই যে আরিফ আপনি যেটা বললেন যে অন্যান্য পদ্ধতিতে উৎপাদিত তেলের চেয়েও অনেক কম দাম। এখন আমি কিন্তু এই তুলনাটা জানি না, এটা আপনার মুখে আমি শুনলাম, এবং এখানে একটা আর্গুমেন্ট থাকতে পারে যেটা ওরা বলার চেষ্টা করছে যে কয়লা ভার্সেস তেল আচ্ছা, ব্যাপারটা এই যেন। তুলনাটা মনে হয় আমি একটু বুঝতে পারবো, আমার হ্যাঁ, হাতে মনে হয় আসিফুজ্জামান আপনি কিছু বলেন প্লিজ। ডকুমেন্টে বুঝছেন আছে। উনি যে বললেন যে 4 টাকায় বাংলাদেশে বেসরকারি 4 টাকায় ইউনিট দিচ্ছে, এটাও ভুল। 3 টাকা 12 পয়সা সর্বোচ্চ, 4 টাকা পর্যন্ত এখন আসলে যাওয়ার সাহস করেনি তারা। 8 টাকা 50 এই দামটি সঠিক নয়, আসলে এই দামটি সঠিক নয়। এই টাকায়ও আমরা কিনছি না, আমরা আসলে বেশি টাকায় কিনছি। কিরকম আমি বলি, প্রতি ইউনিটের দাম 8 টাকার উপরে, এটা সরকারি রিপোর্টে বলা হয়েছিল প্রথমে, এবং সেই সময় এফজিডির মতো ব্যয়বহুল টেকনোলজি ব্যবহার ছাড়াই এই হিসাবটা করা হয়েছিল। এফজিডির মতো ব্যয়বহুল টেকনোলজি ব্যবহার ছাড়াই হিসাব করা হয়েছিল 8 টাকার উপরে, যার ফলে প্রতি ইউনিটের দাম আরো বাড়বে। রামপাল 413 দিকে যদি আমরা তাকাই, 13 নম্বর পৃষ্ঠা আমি আবার বলছি, সরকারের EIA রিপোর্ট রামপালে, the cost of electricity production has been estimated as Bangladeshi taka 8.49 per kilowatt, 8.49 across full year. এটা প্রতি বছরের জন্য 4 টাকা 49 পয়সা, and টাকা 8.04 per kilowatt for levelized cost of energy. সস্তায় বিদ্যুৎ উৎপাদনের কথা বলে আসলে এই কাজটা করা হচ্ছে, কিন্তু সুন্দরবনকে ঝুঁকিতে ফেলার কারণে প্রচুর পরিমাণ ভর্তুকি দেওয়া লাগবে। আমি এতক্ষণ যেটা বললাম এটা ভর্তুকি সহ দাম। ইনস্টিটিউট অফ এনার্জি ইকোনমিক্স এবং ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের হিসাব অনুযায়ী ভর্তুকি না দিলে ইউনিট বিদ্যুতের খরচ পড়বে 9 টাকা 54 পয়সা। The RAM would require a levelized tariff of taka 9.54 per kilowatt, US cent 12.1 cent per kilowatt in the absence of subsidies. এটি ভর্তুকি ছাড়া খরচ। প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন, 8 টাকা 85 পয়সা দাম সঠিক তথ্য নয়, তার চেয়ে বেশি খরচ করবে। উনি বুঝাতে যাচ্ছিলেন এটা আসলে ভালো, কিন্তু আসলে উল্টা ক্ষতি করেছে। আমরা আরিফের কাছে আবার ফেরত যাচ্ছি, আপনাকে আমি ইন্টারাপ্ট করেছিলাম তখন। না ভাই ঠিক আছে, ব্যাপার হচ্ছে যেটা তিথিল ভাই খুব ভালো করে সংশোধন করেন জিনিসটা, যে
আমি এখন এক্সিস্টিং পাওয়ার প্ল্যান্ট গুলো থেকে যেই দামে বিদ্যুৎ কিনতেছি, সরকারি বেসরকারি এমনকি কুইক রেন্টাল সহ, সেটার থেকে ডাবলের বেশি দাম দিয়ে আমাকে এই মুহূর্তে বিদ্যুৎটা কিনতে হবে। এটা হচ্ছে এই এই প্রকল্পের এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ফিচার। তো আমাদের দেশের মানুষের কাছে বিদ্যুৎ আসলে বিদ্যুৎ বিক্রি হয়ে যাবেই। এখন আমার বাসার কারেন্ট বিল আসে 2000 টাকা, 9 টাকা ইউনিট হয়ে গেলে সেটা হয়ে যাবে 4000 টাকা। তো আলটিমেটলি যে মানুষের জন্য আপনি বারবার বলছেন মানুষের কাছে বিদ্যুৎ যাবে, সেই গরিব মানুষের কাছে কি আপনি সেই বিদ্যুৎটা কেনার ব্যবস্থা রাখতেছেন? তাকে তো সেই কেরোসিনের কুপিবাতি জ্বালাতে হবে আপনার, যদি সেই এই ইউনিট রেটে আমার বিদ্যুৎটা নিয়ে যেতে হয়। কার সাথে খেলা করতেছেন আপনারা? আপনারা ভালো করে আপনি যদি দেখেন, এই রামপাল চুক্তির পরে এই আন্দোলনগুলোর কারণে রামপালের যে দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় ফেজের যে কাজটা শুরু হওয়ার কথা, যে 1320 মেগাওয়াটের 2টা ইউনিট হবে, দ্বিতীয় ইউনিটের ক্ষেত্রে কিন্তু সরকার একটু সরে আসছে। তারা বলতেছে যে অর্ধেক বিদ্যুৎ কয়লার মাধ্যমে হলেও বাকি অর্ধেক আমরা সোলার প্যানেলের মাধ্যমে করব। রিসেন্টলি এই জিনিসটা আসছে। তো ব্যাপারটা হচ্ছে এখানে যে রাষ্ট্র কিন্তু বুঝতেছে মানুষজন যে চেতে আছে, এটা বুঝতেছে, কিন্তু তাদের এই যে প্রচার যন্ত্রগুলোকে তারা ব্যবহার করে তারা এই জিনিসটা আমলেই নিতেছে না, এরকম একটা ভাব গতি দেখানোর চেষ্টা করতেছে। কিন্তু এই জিনিসটা যতদিন ধরে দেখায় রাখার চেষ্টা করবে ততদিন পর্যন্ত কিন্তু মানে মানুষ কিন্তু থেমে থাকবে না। এই যে তেল গ্যাস বন্ধ রক্ষা কমিটির কথা বলা হচ্ছে, একদম প্রথম থেকে বাংলাদেশের স্বার্থ বিরোধী সব ধরনের চুক্তিগুলোর ক্ষেত্রে এরা খুব বলিষ্ঠভাবে কথা বলতেছে। এবং প্রধানমন্ত্রী এটা খুব ভালো করে জানেন। বিএনপির সভানেত্রী তো পরশুদিন বললেন, মাত্র কয়েকদিন আগে বললেন এইটার বিষয়ে কথা। এর আগ পর্যন্ত কিন্তু এই যুক্তিগুলো ছিল, এগুলো নিয়ে পত্রিকাগুলোতে লেখালেখি হতো। এখন এই প্রধানমন্ত্রীর কালকের বক্তব্যটা এমন ভাবে যে আন্দোলনকারীদেরকে অপমান করা হলো, সেইটা কি ধরনের রাজনৈতিক শিষ্টাচার, সেই প্রশ্নটা আমরা করতে চাই প্রধানমন্ত্রীর কাছে। যে এই মানুষগুলোর তো না খেয়ে না পরে নিজেদের টাকায়, আপনাদের ছেলেদের মতো তো টাকা দিয়ে নিয়ে দেওয়া হয় না তাদেরকে, নিজেদের টাকা খরচ করে তারা যে এই মানে আন্দোলনগুলো করতেছে, তাদেরকে আমরা তো সম্মান তো দিচ্ছি না। এই ধরনের অশোভন শব্দ ব্যবহার করা তাদের জন্য না, সম্মান আসলে আমার মনে হয় দাবি করা ঠিক না। কারণ হচ্ছে আমরা তো বুঝতেই পারছি যে এই বাংলাদেশের এনার্জি সেক্টর বা বিদ্যুৎ বলা যাক, তেল বলা যাক, অন্যান্য সেক্টরে এক ধরনের বিশাল চুরি চলছে, একটা পুকুর চুরি চলছে, পুরো দেশের চুরি চলছে। এবং সেই চুরিতে প্রধান দালাল থেকে শুরু করে মানে সবাই মোটামুটি জড়িত। তো এই কয়েকটা আন্দোলনকর্মী এবং সাথে পুরো বাংলাদেশ যখনই চুরি চোখের সামনে দেখতে পাচ্ছে এবং এটা প্রতিবাদ করছে, তখন চোরেরা তো ডেফিনেটলি এটা নিয়ে ক্ষুব্ধ হবেই এবং তাদের মুখ থেকে অশিষ্ট ভাষা বের হবেই। তাদের মুখ থেকে শিষ্টতা আশা করাটাই তো আমাদের পক্ষে আসলে ঠিক না। কারণ যারা একটা দেশের শাসন করার এবং ম্যানেজ করার দায়িত্ব হাতে নিয়ে তারা যখন চুরি করা শুরু করে, এটা তো রীতিমতো তহবিল তসরুপের কাছে সাথে মিলানো যায়। তাদেরকে দেওয়া হয়েছে বাংলাদেশ রাষ্ট্র ম্যানেজ করার জন্য, রাইট? তারা কিন্তু জাস্ট ম্যানেজার। বাংলাদেশ রাষ্ট্রের ওনার হচ্ছে আমরা, এবং আমাদের সম্পদ, আমাদের মালিকানা। তারা শুধু ম্যানেজ করার কথা, কিন্তু তারা এটাকে মালিকানা হিসেবে দেখছে। এবং শেখ হাসিনা যেভাবে বলল, আমার কাছে খুব আশ্চর্য লাগলো। যারা ভিডিও প্রথম দিকে দেখেন না এবং সম্ভবত ইউটিউবে অলরেডি ইন্টারনেটে কয়েকবার দেখেছেন, উনি বলছে এরকম করলে আমি বন্ধ করে দিব। মানে ব্যাপারটা যেন উনি ওনার বেডরুমে বেড সাইডে যে টেবিল ল্যাম্প থাকে তার ঠিক পাশেই বিদ্যুতের একটা সুইচ থাকে যেটাতে পুরো বাংলাদেশ অন্ধকার করে দেওয়া যায়, সেই সুইচটা ওনার কাছে আছে। এবং উনি মেজাজ খারাপ হইলে রাতে ঘুমের মাঝে দুঃস্বপ্ন থেকে ঘুম থেকে উঠলে টুক করে সুইচটা অফ করে দিবে। ওনার বক্তব্যটা হচ্ছে আমরা কিচ্ছু করতে পারবো না। এই ধরনের আচরণ চিন্তাভাবনা কিন্তু সাধারণত ডিক্টেটরদের মাঝে দেখা যায়, তাই না? পৃথিবীতে যত রকম ডিক্টেটর আমরা দেখেছি তারা সবাই নিজেদেরকে একচ্ছত্র অধিপতি মনে করত এবং তারা এই ধরনের চিন্তাভাবনা মেনটেন করত। তো আসিফ, আপনার কাছ থেকে আপনি আরও একটু শুনতে চাচ্ছি যে এটা যে ফাইন্যান্সিয়াল দিকটা, এই ব্যাপারে কি আপনি কোনো কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, আসিফুজ্জামান পৃথিল, আপনাকে বলছি যে এটার ফাইন্যান্সিয়াল, হ্যালো, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল যে ইম্প্যাক্টটা। আচ্ছা, ফাইন্যান্সিয়াল জায়গাটা একটা বড় হচ্ছে কর্মসংস্থানের জায়গা। আমরা বলছি যে এখানে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান নষ্ট হবে, রাইট? হ্যালো, হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। প্রধানমন্ত্রী বলেছেন বিদ্যুৎ কেন্দ্রের ফলে
কর্মসংস্থানের সৃষ্টি হবে। সেখানকার মানুষের বর্তমান পেশা সুন্দরবন থেকে চুরি করে গাছ কাটা, নোটি চুরি করে গাছ কাটা, গাছ কাটতে গিয়ে বাঘের পেটে যাওয়া, এটা উনি বলেছেন। মানে চুরি করে কেউ গাছ কাটলে সেটা জন্য বন নষ্ট করে ফেলতে হবে এমন লজিক, যাই হোক জানি না। করে গাছ যেহেতু কাটা হয় সেটা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেটাকে সামাল দেয়া, রাষ্ট্র ব্যর্থ সেটা প্রধানমন্ত্রী কাইন্ড অফ ঘোষণা দিয়েই দিলেন। এটা সত্যি নিদারুণ অপমানজনক এবং অসত্য একটি কথা। এই কথাটা নিদারুণ অপমানজনক, তাই নয় কি? বাস্তবে দরিদ্র জনগণ অর্থাৎ মৌয়াল, বাওয়ালি, জেলে সহ সুন্দরবনের যারা দরিদ্র জনগণ, তারা সুন্দরবনের ইকোসিস্টেমের অংশ হিসেবে যুগ যুগ ধরে বসবাস করছেন। সুন্দরবনের লুটেরা যারা গাছ করে, বাঘুরিন কোচিং করে এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্রের সাথে কথিত উন্নয়ন প্রকল্পের সাথে যারা জড়িত হয়ে সুন্দরবনের দরিদ্র মানুষ যারা প্রতিনিধি লড়াই করছে তাদেরকে অপমান করছে। 1320 মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পর্যায়ে 4000 অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টি হবে। 4000 অস্থায়ী কর্মসংস্থান, এবং সেটা অস্থায়ী। এবং বিদ্যুৎ কেন্দ্র হয়ে যাওয়ার পরে দক্ষ শ্রমিক লাগবে 600, যাদের কারিগরি জ্ঞান লাগবে। এখানে লাখ লাখ জেলে আছে, মৌয়াল আছে, লাখ লাখ জেলে আছে, মৌয়াল আছে। আচ্ছা, যে কৃষি জমি থেকে তাদের উচ্ছেদ করা হবে, মানে সাপমারি ও কৈগত, শাড়ি, কাঠি মৌজায় 8টা ইউনিয়নে 40টা গ্রামে 2000 পরিবার এই প্রকল্পের মধ্যে তাদেরকে সরায় দেওয়া হয়েছে। আর বিদ্যুৎ কেন্দ্র পানি, মাটি আর বাতাস যে মারাত্মক হবে, সুন্দরবন আর তার চারপাশের জলাভূমির উপরে নির্ভরশীল জেলে যারা আছেন, বাওয়ালি যারা আছেন, মৌয়াল যারা, এরকম লক্ষ লক্ষ মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হবে। আমরা এর উদাহরণ হিসেবে কোল ট্রান্সপোর্ট ইআইএ রিপোর্ট, রিপোর্টে স্থানীয়দের পরিবহন ফলে পশুর নদী চলাচল বৃদ্ধি পাবে, ফলে নৌপথে জেলেরা মাছ ধরতে পারবে না, ফলে তাদের কিছু অসুবিধায় পড়তে হবে যদি নৌপথে মাছ ধরা নিষিদ্ধ করা হয়। এটা কয়লা পরিবহন রিপোর্টে বলতে পারবে না। এটা কি অর্থনৈতিক ক্ষতি নয়? এটা সিরিয়াস ধরনের অর্থনৈতিক ক্ষতি। এবং আচ্ছা, আমি ছোট্ট করে একটু বলি, যারা ইন্টারনেটের প্রবলেমের কারণে এখন এটা দেখতে পাচ্ছেন না বলে কমপ্লেন করছেন, এটা ইউটিউবে পরে থাকবে, পরেও দেখতে পাবেন, এবং আমি এটা লিঙ্ক দিয়ে দিব। আর যারা এখানে ট্রল করছেন, কয়েকজন আমি দেখতে পাচ্ছি সিপি গ্যাংয়ের হয়ে তারা এখানে আসছেন, আপনাদেরকে স্বাগত, কিন্তু খুব বেশি ডিস্টার্ব করার চেষ্টা করেন না, ব্লক করে দিব। কারণ আপনাদের কথা কোন টোনে আসতেছে, কোথা থেকে আসতেছেন, আপনাদেরকে কারা পাঠাইছে, এগুলো সবাই আমরা মোটামুটি জানি। সো আচ্ছা, আমরা আরিফের কাছে আবার যাচ্ছি। আরিফ আছেন আমাদের সাথে? হ্যাঁ ভাই, হ্যাঁ। আর কমেন্ট গুলো আমিও দেখতেছিলাম। মানে আরিফ ভাই, মজার ব্যাপারটা হচ্ছে কমেন্ট গুলো আপনি নিয়ে আসলে আমাদের কোনো সমস্যা নাই, কারণ এই চরিত্রগুলোর সাথেই তো আমাদের লড়াই, আমাদের কোনো কিছু যায় আসে না আসলে এই ধরনের এই মন্তব্যগুলো। পয়েন্টে যদি কেউ কথা বলতো আমি মাইন্ড করতাম না, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি বলতেছে প্যান্ট ভিজায় ফেলতেছে, মানে এই ধরনের কথা তো আসলে উত্তর নাই কোনো, তাই না? এটা তো ইচ্ছে করে ওরা দুষ্টামি করতেছে। আচ্ছা, কুইক রেন্টাল বিষয়ে আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের আলোচনা কিন্তু অ্যাকচুয়ালি আমরা কুইক রেন্টালের দিকেও ঠেলতে পারি না। এটা আমার পয়েন্ট, যে কুইক রেন্টাল এন্ড অফ দ্য ডে কিন্তু ছিল এক ধরনের শর্ট টার্ম সলিউশন। আমি আজকের থেকে প্রায় মনে হয় 20 বছর আগে বাংলাদেশে একজন জ্বালানি বিশেষজ্ঞ বলবো না, জ্বালানি বিষয়ে কাজকর্ম করে এই ধরনের একজনের সাথে কথা বলছিলাম। সে বলল যে কোনো দেশেই পাওয়ার প্ল্যান বা পাওয়ারের প্রজেকশন এটা কখনোই 1 বছরের প্ল্যান না। এটা আজকে আমি যদি সিদ্ধান্ত নেই যে আমি বাংলাদেশে পাওয়ার সিচুয়েশন উন্নত করব এবং আমি কিছু মেগাওয়াট আনবো, মানে ইন্ট্রোডিউস করবো গ্রিডে, সেটার জন্য আমাকে অ্যাটলিস্ট 5 বছর ওয়েট করতে হবে যদি আমি প্রপার মেথডে যাই। অর্থাৎ পাওয়ার প্ল্যান্ট হবে, সেই পাওয়ার প্ল্যান্ট গ্রিডের সাথে ইন্টারাক্ট হবে, এবং পুরো জিনিসটা খুব স্লো প্রসেস, কি জ্বালানি হবে না হবে। কিন্তু বাংলাদেশে যেহেতু কোনো সরকারই 5 বছরের বেশি টিকা সম্ভব হয় নাই, সুতরাং, এবং যেহেতু এই সবের সাথে বিদেশি কোম্পানি এবং টাকা পয়সা জড়িত আছে, ফলে একটা সরকার কাজ শুরু করে সরকার শেষ হওয়া মাত্রই অন্য সরকার চলে আসে, তারা এসে টাকা পয়সার অন্য হিসাব করে এবং কাহিনী উল্টা যায়। এবং এই কারণেই সম্ভবত বাংলাদেশে পাওয়ারের সিচুয়েশন এতই খারাপ, মেনটেন্যান্সও খারাপ। তবে আমি কথা বললাম এটা কিন্তু জেনারেল সেন্সে, আমি একদম যে ঢালাও অভিযোগ করছি সেটাও না, কিন্তু
এই পুরো জিনিসটা একটা রাষ্ট্রীয় প্রোগ্রামিং এর ব্যাপার, প্ল্যানিং এর ব্যাপার। আমি ইংল্যান্ডে থাকি, ইংল্যান্ডের সাথে যদি আমি তুলনা করি, এখানে সরকার বদল হয় প্রতি 5 বছর 4 বছর পর পর সরকার বদল হয়, কিন্তু রাষ্ট্রীয় যে প্রোগ্রামগুলো থাকে, যেগুলো মেজর প্রোগ্রাম, সেগুলো যদি মাঝপথে থাকে সেগুলো কিন্তু কেউ ক্যান্সেল করে না, কারণ প্রোগ্রামটা আসলে রাষ্ট্রের। ম্যানেজার বদল হচ্ছে, কিন্তু তার মানে এই না যে রাষ্ট্র তার প্রাইম প্রোগ্রাম বন্ধ করে দিবে। এবং রাষ্ট্র যখন ডিসাইড করে যে রাষ্ট্র এর যে সদস্য জনগণের উপকারের জন্য কোনো যখন বড় প্রজেক্ট হাতে নেওয়া হয়, সেই প্রজেক্টটা যেভাবে ইনিশিয়েট করা হয়, শুরুটা করা হয়, সেটাও গবেষণাধর্মী এবং অনেক ধরনের যোগ বিয়োগ করে তারপর গবেষণাটা করে তারপর প্রজেক্টটা শুরু করা হয়। এবং প্রজেক্ট শেষ হওয়ার পরেও তারা মনিটর করে যে গবেষণা করে যে প্রজেক্ট আমরা করলাম তার অ্যাকচুয়ালি ফলাফল কতটুকু। পুরো জিনিসটার মাঝেই একটা বড় অংশ সততা, জ্ঞান, প্রযুক্তি, মানসিকতা সবকিছু মিলায় আসলে কাজ করে। এই কারণেই কিন্তু ব্রিটেন বলেন বা ইউরোপিয়ান কান্ট্রিগুলো বলেন তারা উন্নত, কারণ তারা এই চুরি কিন্তু তারা করে না আমি বলি না, তারাও চুরি করে এবং তারাও ওই আপনার ঘুষ খায় তারাও, কিন্তু সমস্যাটা হচ্ছে এমনভাবে তারা করে না যাতে পুরো দেশের অবস্থা খারাপ হয়ে যায়। এবং দেশের কোনো প্রধানমন্ত্রী এসে কখনোই বলে না যে আমরা কয়লা পোড়াবো এবং কয়লার যে বেরোবে সেটা দিয়ে আমরা পানি পরিষ্কার করব, জমিতে সার দিব এবং মুখে ফেসিয়াল করব। মানে কয়লা যে কত ভালো জিনিস সেটা বোঝানোর জন্য এই ধরনের উদ্ভট কথা কিন্তু তারা বলে না, এতটা অশিক্ষিত না। এবং যদি বলার চেষ্টাও করে, তাদেরকে পরের দিন পুরো দেশবাসী তাদেরকে ধুয়ে দেয়। বাংলাদেশের দুঃখের ব্যাপার হচ্ছে আমরা কয়েকজন ধোয়ার চেষ্টা করছি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি কিছু ট্রল আসছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পরশুদিনই আমি দেখলাম বিবিসিতে আমাদের জানাচ্ছে যে আমার একটু বলা ছিল। হ্যাঁ বলেন। আপনি শেষ করেন, আমি বলছি। বিবিসি বলছে যে বা ইংল্যান্ডে আগামী 10 বছরের মধ্যে সমস্ত কোল ফায়ার প্ল্যান্ট, মানে কয়লা জ্বালানো তাপবিদ্যুৎ কেন্দ্র সমস্তই তারা ব্যান করে বন্ধ করে দিবে 10 বছরের মধ্যে। এটা ওরা টার্গেট ফিক্স করছে। আপনি চিন্তা করেন, একটা রাষ্ট্র যখন টার্গেট ফিক্স করে তার মানেই হচ্ছে সে ধরে নিছে, সে জেনে গেছে যে কয়লা আসলেই খারাপ পরিবেশের জন্য। আর সেইখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি কয়লার গুণগান গাইছেন, উনি মানে পানি মিষ্টি করে দিবেন, উনি আমাদের সবার জমিতে সবাইকে 1 বস্তা করে ফ্রি ছাই উপহার দিবেন যাতে আমাদের জমির সার বাড়ে। এবং উনি সমস্ত মহিলা, সমস্ত বিউটি পার্লারের মানে পেটের ভাত মেরে দিবেন, উনি সবাইকে ফ্রি কার্বন সাপ্লাই করবেন যাতে ঘরে বসে তারা কার্বন করতে পারে আর কি। সো এটা আমার হঠাৎ করে মনে আসছিল। আমি সৈকত আমিনের কাছে যাচ্ছি। হ্যাঁ, তো এই যে আমাদের প্রধানমন্ত্রী যে ধরনের বক্তব্য দেন, এর প্রতিবাদে যে মানে আপনি বললেন ইংল্যান্ডের প্রেক্ষাপটে হলে এখানে একটা প্রতিবাদ হতো বা ধুয়ে ফেলতো পাবলিক। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ধুয়ে ফেলা অনেক দূরের কথা। কিছুদিন আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের নাম ভুলে গেলাম, বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের এক ছাত্র নেতা রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে সমাবেশ করার কারণে তাকে ওখানকার ছাত্রলীগ এবং পুলিশের লোকরা ওই জায়গায় তো বেধড়ক পিটিয়েছে, পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে থানায় নিয়ে যে কাস্টডিতে রেখে দেওয়া হয়েছে অন্য একমাত্র কারণ দেখিয়ে যে এই কারণ তো বলা যাচ্ছে না যে সুন্দরবন নিয়ে তোমরা প্রোগ্রাম করছো বলে তোমাদের মিছিল লন্ডভন্ড করে দেওয়া হয়েছে, তোমাদের উপর শারীরিক আঘাত করা হয়েছে, ছাত্রলীগ দিয়ে তোমাদের ভয় দেখানো হয়েছে বা তোমাদের গ্রেফতার করা হয়েছে। যখন প্রশ্ন আসলো যে তাদেরকে কেন গ্রেফতার করা হয়েছে, নিজ ক্যাম্পাসে মিছিল করা তো কোনো আইনত দণ্ডনীয় অপরাধ না, তখন বলা হলো তারা জঙ্গি কিনা সেটা খতায় দেখা হবে। দুঃখের বিষয় হচ্ছে যে ছাত্রলীগকে গ্রেফতার করা হয়েছে সে একজন সনাতন ধর্মাবলম্বী। এবং এরকম আরো অনেক, যেমন 2 সপ্তাহ এখনো হয়নি সম্ভবত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2 সপ্তাহ না 3 সপ্তাহ প্রায় হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাহাদুর শাহ পার্কে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন সমাবেশ করতে যাচ্ছিল। সেখানে পুলিশ বলদাগান বাহাদুর শাহ পার্কে যত লোকজন ছিল সবাইকে বের করে দেয় এবং তারা যাতে ওখানে প্রোগ্রাম না করতে পারে পুরো তাদের মিছিলে যত লোক ছিল সবাইকে ঘিরে ফেলে মিছিল লন্ডভন্ড করে দেওয়া অনেক অপচেষ্টা করে। এ ধরনের অনেক আছে যেখানেই মানুষ প্রতিবাদ করতে চাচ্ছে প্রধানমন্ত্রী বা সরকারি তোষামতীদের বক্তব্যগুলোর যেই নিন্দা প্রকাশ করতে যাচ্ছে, সেখানেই সরকারি তাদের গুন্ডা বাহিনী তাদের প্রশাসন দিয়ে দমায় রাখার একটা চেষ্টা করা হচ্ছে। এখানে আমরা কিন্তু একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, তাই না? সেই ট্রেন্ডটা হচ্ছে যে একদম শীর্ষ পর্যায় থেকে এক ধরনের ধরে নেওয়া হয়েছে এবং এক ধরনের নির্দেশনা জারি করা হয়েছে যে এই
কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র যে কোনো মূল্যেই স্থাপন করতে হবে, এবং এটার বিরোধিতা যারাই করবে না কেন তাদেরকে সব ধরনের অশিষ্ট উপায় তাদেরকে দমন করতে হবে, তাই না? মানে সাধারণ মানুষ জড়ো হওয়া এবং ভাষণ দেওয়া, ঘোষণা দেওয়া, এটা কিন্তু একটা গণতান্ত্রিক অধিকার। পুলিশ এসে কোনো রকম কারণ ছাড়াই তাদেরকে পিটাইতে পারে না। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে বাংলাদেশে এই যে অভিযোগ দায়ের করা, যে কেউ যখন ভিকটিম হয় কোনো ধরনের অশিষ্ট আচরণের, সেই ভিকটিমেরই দোষ খুঁজে বের করার চেষ্টা করা, এটা কিন্তু একটা ট্রেন্ডে পড়ে গেছে। আমার মনে হয় গত বছর আমরা দেখলাম যে ব্লগারদের হত্যা করা হচ্ছিল। ব্লগারদের হত্যা করার সাথে সাথেই প্রতিবারই কিন্তু আমাদের সরকারি বাহিনী এসে বলছে যে এদের লেখা খাতিয়ে দেখা দরকার, যে কেন এরা আহত হইলো। মানে এটা তো তার বলার দরকার নাই, এটা তো পুলিশ দেখবে, এবং আদৌ কোনো সংশ্লিষ্টতা আছে কিনা এটার কোনো কিন্তু আসলে নাই কোনো সংশ্লিষ্টতা, এখানে প্রশ্নও আসে না। সেই একইভাবে একজন মানে করা, উৎসাহিত করা একরকম জিনিসটাকে, মানে হত্যাকাণ্ড গুলোকে একরকম উৎসাহিত করা না, যে ব্লগাররা কি লিখতেছে সেটা খতিয়ে দেখা হবে। হ্যাঁ, একটা মানুষের লেখার জন্য আপনি তাকে খুন করবেন, তারপরে আপনি তার লাশের সামনে দাঁড়ায় বলবেন যে আরে তুমি তো যা লিখছো তুমি তো ঠিকই আছে। হোয়াট ইজ দিস? ছাত্রলীগ কর্মীকে শোকজ করা হয়েছে কারণ সে সুন্দরবনের পক্ষে কথা বলেছে, মানে রামপালের বিরুদ্ধে কথা বলেছে। ও হ্যাঁ, ভালো কথা, ভালো একটা পয়েন্ট দিলেন প্রীতিল ভাই। গতকাল সংবাদ সম্মেলনে এক ব্যক্তি, হ্যাঁ আরিফ ভাই শেষ করেন। না সৈকত বলুন। গতকাল সংবাদ সম্মেলনে ব্যক্তি সে বলছিল, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সরকারের ভিতরে এমন কিছু লোক আছে, আপনার সংসদে এমন কিছু লোক আছে সরকার গঠন করেছে যারা লিফলেট নিয়ে রাস্তা দাঁড়িয়ে থাকে সুন্দরবনের রক্ষা দিয়েতে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিপক্ষে। আপনাদের সরকার ব্যবস্থায় কি এরকম কোন গরমিল ত্রুটি আছে কিনা? মানে সংসদে একজন ব্যক্তি তার স্বাধীনভাবে তার গণতান্ত্রিক মত প্রকাশ করবে, সেটার পক্ষে কি বিপক্ষে সেই মত প্রকাশ করার অধিকার আছে কিনা একজন সাংবাদিক পর্যন্ত মনে করে না না যে সরকার মানে একজন সংসদ সদস্য এটা বলতে পারবে না। একজন সাংবাদিককে ধরা হয় জাতির বিবেক হিসেবে। জাতির এই ধরনের বিবেক থাকলে সেই বিবেককে মানে সেটা যে কোন ধরনের ঘায়ে খুঁজে ধরা বিবেক, সেটা নিয়ে একটা প্রশ্ন চলে আসে। একজন সংসদকেও যেখানে মানে দেখা দিতে হয় যে এই লোক কেন বাক স্বাধীনতা ব্যবহার করবে, এই লোক তো হ্যাঁ প্রধানমন্ত্রী বলছে তাই ঠিক, এই ধরনের একটা মনোভাব সাংবাদিকদের মধ্যে কেন চলে আসবে? এ ধরনের যে একটা তোষামোদী চাটুকারিতা সরকারকে জনবিচ্ছিন্ন করে ফেলছে। প্রথমে যেটা বলতেছিল যে এই সুন্দরবনের ইস্যুটা এটা রাজনৈতিক ইস্যু নয়, এখন এটা বাংলাদেশের চায়ের স্কুলে, ইউনিভার্সিটিতে, মহল্লায় সব দিকে ছড়িয়ে গেছে। স্কুলের ছেলেরা নিশ্চয়ই স্বার্থের জন্য আসছে না, কলেজের ছেলেরা আন্দোলনের স্বার্থের জন্য আসে না। তারা জানে, জানে সুন্দরবনে রামপাল কতটা ক্ষতি করতে পারে সুন্দরবনের, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তাও বোঝে না। এই ধরনের জনবিচ্ছিন্নতার কারণে ওনার শাসন ব্যবস্থা এক ধরনের স্বৈরাচারী ব্যবস্থার দিকে পরিণত হচ্ছে। আমরা জনবিচ্ছিন্নতার কারণে জনগণ কি চায় তখনই বোঝার চেষ্টা করছেন না। আমরা তনুর সময় দেখেছি, আপনারা দেখেছি, ব্লগারদের সময় সুন্দর দেখছি। আসিফ এবং একটু আমি ইন্টারাপ্ট করি এখানে, মনে হয় এটা আমি শুরুতে বলে নেওয়া উচিত ছিল যে যেহেতু আমরা এখানে মাল্টি পার্টি কনফারেন্স হচ্ছে, যিনি কথা বলবেন শুধু উনি কথা বলবেন, বাকিরা দয়া করে আপনাদের মাইক্রোফোন মিউট করে রাখলে তাহলে আপনাদের সাইড থেকে অনাকাঙ্ক্ষিত কোনো শব্দ আমাদের আলোচনা বিঘ্ন ঘটাবে না। যদি পারেন তাহলে খুব ভালো হয় আর কি। তো এটা ভালো। হ্যাঁ, ওই স্কাইপে মিউটের একটা অপশন আছে মাইক্রোফোনের, ওইটা জাস্ট ক্লিক করলে মিউট হয়ে যাবে। তবে আবার কথা বলা শুরু করলে আনমিউট করে নিতে হবে, আদারওয়াইজ আপনার কথা আমরা শুনতে পাবো না। তো সৈকত, আপনার কথায় আমি ইন্টারেস্টিংলি মনে পড়ে গেল আর কি পুরো ব্যাপারটা যদি আমরা সামারাইজ করার চেষ্টা করি, দেখা যাচ্ছে যে একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার অসংখ্য প্রকল্প হাতে নেয় এবং শেখ হাসিনা তার ভাষণে বলেছেন যে রূপপুরে হচ্ছে, এইখানে হচ্ছে, ওইখানে হচ্ছে, ওইগুলো তো কেউ বলে না। এবং উনি যেহেতু বললেন এরপর থেকে নাকি আমরা আবার বলা শুরু করবো, অর্থাৎ উনি বলার জন্য আমরা অপেক্ষা করেছিলাম। এটা হচ্ছে এক ধরনের আমি হয়ে গেছি কিছু একটা ধরনের চিন্তাভাবনা। কিন্তু প্রকল্পগুলো হাতে নিচ্ছে এবং প্রকল্পগুলোর মধ্যে যদি সমস্যা থাকে যেটা দেশের জন্য ক্ষতিকর,
সেটা নিয়ে যখন আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, কারণ একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এটাই হওয়ার কথা। গণতান্ত্রিক রাষ্ট্র সবাই মিলে কাজ করার কথা। একটা গোষ্ঠীকে রাষ্ট্র যখন একটা গোষ্ঠীকে রাষ্ট্র যখন ম্যানেজমেন্ট করার দিয়ে দেয়। আচ্ছা, আমি একটু ঝামেলা হয়ে গেছে, আমি সর্ট আউট করি। হ্যাঁ, আমার কুটির শিল্প তো তো যেটা বলছিলাম, যে একটা রাষ্ট্র যখন ম্যানেজ করার দায়িত্ব পায় কোনো একটা গোষ্ঠী, তাদের মাথায় রাখা উচিত যে তারা শুধু ম্যানেজ করছে, তাদেরকে বেতন দেওয়া হচ্ছে, তাদেরকে বাসা বাড়ি দেওয়া হচ্ছে, প্রোটোকল দেওয়া হচ্ছে, বিমান দেওয়া হচ্ছে, গাড়ি ঘোড়া দেওয়া হচ্ছে তাদেরকে তাদের কাজ পরিচালনা করার জন্য। তারা অন্য সাধারণ জনগণের তুলনায় বেশি সুবিধা পাচ্ছেন, তার মানে কিন্তু এই না যে তারা রাষ্ট্রের মালিক বলে গেছেন। বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতা তাদের হাতে দেওয়া হয়েছে, সেই ক্ষমতা দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের উন্নয়ন করার জন্য, বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করার জন্য, নিজেদেরকে আমরা কি হয়ে গেলাম সেটা ভাবার জন্য না। এবং এটা হচ্ছে এক ধরনের অশিক্ষিত মানুষের আচরণ। কেউ যখন মাথার মধ্যে এটা ধরে নিতে পারে না যে আমি আমাকে একটা চেয়ারে বসানো হয়েছে, সেই চেয়ারটা অসম্ভব গরম, তার মানে এই না যে আমি গরম। চেয়ারে গরমে যদি আমি গরম বোধ করি এবং আমি যদি সেই গরমে সবাইকে ছড়ি ঘুরাইতে থাকি, তাহলে শেষ পর্যন্ত যেটা হয় যে সেই গরমটা দিয়ে আসলে যে কাজটা করা, আমি গরম বলতে এখানে ক্ষমতা বোঝাচ্ছি, যে কাজটা করার দরকার ছিল সেটা কিন্তু হয় না। বাংলাদেশের মানুষের উন্নয়ন করার কথা ছিল, সেখানে উল্টা শেখ হাসিনা সবাইকে বলছেন যে আপনাদেরকে হাতে হারিকেন ধরা দেওয়া হবে, আমি কিন্তু লাইট অফ করে দিব, তখন হারিকেন নিয়ে থাকবেন। উনি কিন্তু বাংলাদেশে শাসন করছেন আজকে কয় বছর, আপনাদের মানে অন্তত 5-6 বছর অলরেডি তো হয়ে গেছে আমার মনে হচ্ছে, তাই না? 2014 সালে আসলো সেকেন্ড টাইম, তার আগে 2008-এ আসছিল, তাই না? নাকি মাঝখানে একটা গ্যাপ ছিল নাকি, আমি ঠিক মনে করতে পারছি না, ভুলে গেছি। তো একটা বড় সময় কিন্তু তারা অলরেডি ক্ষমতায়, এখন পর্যন্ত তারা সেইভাবে পাওয়ার ডেভেলপ করতে পারে নাই, পাওয়ার সাপ্লাই করতে পারে নাই। এবং উল্টা তারা সুন্দরবন, মেইন পারপাস যেটা আমার কাছে মনে হচ্ছে, তাপবিদ্যুৎ কেন্দ্র তো হচ্ছে এটা ভারতের জন্য হচ্ছে, এটা বোঝা যাচ্ছে, এবং ভারতের পুঁজি খাটানো হবে এবং সেটার থেকে আমরা বড় অঙ্কের একটা ঋণ পরিশোধ করতে হবে, অর্থাৎ সব ধরনের ইমব্যালেন্স করা হচ্ছে। কিন্তু বিদ্যুৎ কেন্দ্রটা রামপালের এত কাছ ঘেঁষে, সুন্দরবনের এত কাছ ঘেঁষে করা হচ্ছে, আমার মনে হয় এটা সাইড ইফেক্ট, লং টার্ম সাইড ইফেক্ট হচ্ছে যে 17 কোটি মানুষের একটা দেশ, 56,000 বর্গ মাইলে, সুন্দরবনটাকে যদি ধ্বংস করে ফেলা যায়, সেই জায়গায় যদি বিজনেস ডেভেলপমেন্ট করা যায়, হ্যাচারি করা যায়, তাহলে যারা ব্যবসায়ী তাদেরই তো লাভ, তাই না? কিন্তু সমস্যাটা হচ্ছে পুরো বাংলাদেশ তো অলরেডি মরুকরণ হয়ে গিয়েছে ভারতের এই পানি উইথড্র করার কারণে, নদীগুলি ড্রেজিং না করার কারণে এবং অপরিকল্পিতভাবে খোঁড়াখুড়ি করার কারণে। সো সব কিছুতে বাংলাদেশের ক্ষতি হচ্ছে, বাংলাদেশের পরিবেশ ধ্বংস হচ্ছে। ইদানিংকালে গরমে কালে, আপনার গ্রীষ্মকালে বাংলাদেশে নানান ধরনের রোগের এমন ধরনের প্রাদুর্ভাব দেখা যায় যেটা আগে কিন্তু দেখা যেত না, এবং এটা মানে নিয়ন্ত্রণের বাইরে। বাংলাদেশে বসবাস করা রীতিমতো এখন এক ধরনের অস্বাভাবিক হয়ে গিয়েছে অতিরিক্ত জনসংখ্যার কারণে। কিন্তু এত কিছুর মাঝেও বাংলাদেশের পরিবেশ ভারসাম্য শেষ পর্যন্ত রক্ষা করে রাখছে, যে এই যে বিশাল একটা ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন, এইটাকেও ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছেন। এবং এই যে ম্যানেজমেন্টের দায়িত্বটা তাদেরকে দেওয়া হচ্ছিল, সে দায়িত্বটা তারা ঠিকমতো তো পালন করছেন না, উল্টা বাংলাদেশের ক্ষতি করছেন। এবং পুরাটা ক্ষতি করার সময় তারা এক ধরনের দম্ভের সাথে করছেন, মালিকানার একটা 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 দিক থেকে তারা এটা করছেন। এটা এটা ছিল আমার সাইড থেকে সামারি। আপনাদের কোনো সামারি আপনারা যদি অ্যাড করতে চান। আচ্ছা, ভাই বলুন। আমি কথা বলি মাঝখানে বোধহয়, তার আগে আমি আরেকটু টেকনিক্যাল জায়গায় একটু কথা বলে নিতে চাচ্ছি, মানে হ্যাঁ, বলেন। সামান্য কিছু। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সুপার ক্রিটিক্যাল টেকনোলজি হবে, উন্নত প্রযুক্তিকে সম্ভব করে, রিয়েল টাইম মনিটরিং এর ব্যবস্থা থাকবে, ইএসপি এফজিডি করা হবে। কয়লা বিদ্যুৎ টেকনোলজি ব্যবহার করলে সেই দূষণ শতভাগ দূর করা যায় না, এটা বাস্তব সত্যি, এটা মেনে না নিলে আপনি একটা বোকামি হবে, কিছুটা তো হবেই দূষণ। উদাহরণস্বরূপ যদি এফজিডির কথাই ধরা যায়, এফজিডি ব্যবহারে আসলে বিপুল অর্থ ব্যয়ের মাধ্যমে বাতাস সালফার অপসারণ করা সম্ভব হলেও পানি দূষণ বেড়ে যায়।
আচ্ছা আসিফ, আমি আমি এফডিজি জানি বা না অন্যরা শুনতে স্ক্র্যাপার পাচ্ছেন ব্যবহারে কিনা, একটাই তো বিপদ, কয়লা আপনার বা সাইড থেকে কাগজ। কিন্তু কথা এমনই ভেঙে আসছে যেটা বোঝা দুষ্কর। আম, আচ্ছা, আমরা আসলে এই টেকনিক্যাল ব্যাপারগুলো নিয়ে আমি এর তোমরা আগেও একটু আরো কাছে দুই গিয়ে তিনটা কথা বলো। ভিডিও করেছিলাম, এবং এক ধরনের এখানকার লন্ডন ভিত্তিক যে সমস্ত আন্দোলন কর্মী এটা নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন তাদের সঙ্গেই বসে আলোচনা করেছি। সো আমার মনে হয় ওগুলার লিঙ্ক আমি অ্যাড করে দিব, এবং আপনার সঙ্গে আমি আচ্ছা, ভবিষ্যতে আলাদা করে একদিন একটা শুধুমাত্র এই রামপাল বিষয়ক টেকনিক্যাল বিষয় নিয়ে একটা আলোচনা আয়োজন করব। কিন্তু আজকে আমরা প্রায় ঘন্টাখানেক কথা বলেছি বলে মনে হচ্ছে আমার কাছে, এবং হ্যাঁ হ্যাঁ প্রায় প্রায়। ঘন্টাখানেক। এর বেশি হয়ে গেলে আমাদের ইন্টারনেটের সমস্যা হতে পারে, এবং আমরা আজকের মতো আজকে ধীরে ধীরে গুটিয়ে আনার চেষ্টা করছি, সেই জন্যই সামারাইজ করার সেটা কথা আমি, বলছিলাম। ওকে। আচ্ছা, তাহলে বোধহয় সামরিটা এটা বলে টেনে টেনে দেওয়া যায় যে মাননীয় প্রধানমন্ত্রী সত্যি কথা বলতে প্রধানমন্ত্রীর মতো যতটুকু কথা না কালকে বলেছেন তার চেয়ে অনেক বেশি একজন গুন্ডা বাহিনীর নেত্রীর মতো কথা বলেছেন। সরি প্লিজ, এটা বলতে হচ্ছে, কিছু করার নেই। উনি কালকে বলেছেন যে যারা নাকি রামপালের বিরোধিতা করছে এদের আচরণ জঙ্গিদের মতো কিংবা স্বাধীনতা বিরোধিতার কথা উনি বলেছেন। মজার ব্যাপার, আমরা এখানে যারা তিনজন কথা বলছি তিনজনের বাবাই, তিনজনের পূর্বপুরুষই আসলে মুক্তিযোদ্ধা। আমার বাবা একজন খিলাফপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। এরপর এই কথাটা যথেষ্ট অপমানজনক ছিল যে আমাদের পূর্বপুরুষকে স্বাধীনতা বিরোধী বলা। এটার সাথে আসলে এটার কোনো সম্পর্কই ছিল না। তো উনার বক্তব্যে আমি প্রচন্ড হতাশা ব্যক্ত করছি। উনার এই বক্তব্যের পরে আসলে আমার বলার খুব বেশি কিছু নেই। হ্যাঁ, এটা আমি তো কি বলবো, আমরা সবাই বুঝতে পারছি, এবং খানিকক্ষণ আগে আমরা ভিডিওটা আসলে প্লে করেছিলাম আর একবার। যারা ইউটিউবে এটা দেখছেন আপনারা ভিডিও শুরুতে যে আবার দেখতে পারেন, অথবা পরেও ঘুরিয়ে দেখতে পারেন, এবং সম্ভবত এটা ফেসবুক টেসবুক সবখানেই সয়লাভ হয়ে গেছে। এবং হ্যাঁ, আচরণ রীতিমতো অশিষ্ট, এবং মানে একজন প্রধানমন্ত্রীকে অভিভাবক হিসেবে দেখা হয়। অভিভাবক কখনো এইভাবে কথা বলতে পারেন না, কথা বলা উচিত না। সৈকত, হ্যাঁ, আপনি সামারি করতে চাইলে আচ্ছা, তো খুব সংক্ষেপে বলার ছিল, আন্দোলন কর্মীদের যেই আমরা আন্দোলন করছি, আমাদের লিফলেট ফেস্টুন ব্যানার ইত্যাদি গাড়ি ভাড়া ইত্যাদির খরচ নিয়েও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মনে সংশয় জাগে। কিন্তু এটা আমাদের তো কোনো রাজনৈতিক আন্দোলন নয়, আমাদের অস্তিত্ব রক্ষার আন্দোলন। 52তে আমরা যেমন ভাষা রক্ষার্থে আন্দোলন করেছি, আমাদের তো তখন লোক টাকা দিয়ে ভাড়া করে নেওয়ার দরকার হয় নাই। 71-এ আমরা দেশ রক্ষার আন্দোলন যখন করেছি, তারাই তো আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছিল, লোক তো ভাড়া করে আনার আমাদের দরকার হয় নাই। এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন করেছি, আমাদের তখনও লোক তো ভাড়া করে আনার দরকার হয় নাই। প্রত্যেকে নিজ নিজ তাগিদে নিজ নিজ অস্তিত্ব রক্ষার আন্দোলনে যোগ দিয়েছে। সুন্দরবনের আন্দোলন আমাদের অস্তিত্ব, আমাদের পরিচয়। আমাদের ওখানে লাখ লাখ জনবসতি, আমাদের সম্পূর্ণ এই বঙ্গের পুরো ঐতিহ্যকে ঘিরে সুন্দরবন। এই সুন্দরবন রক্ষার আন্দোলনে কাউকে তো টাকা দিয়ে আনার প্রশ্ন হয় না। এখানে আমরা প্রত্যেকে বিভিন্ন বাম সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, কোন প্রোগ্রামের আগে রাস্তায় নেমে নেমে প্রেস ক্লাব, পল্টন, শাহবাগ এরিয়ার টাকা কালেক্ট করে সাধারণ জনতার কাছ থেকে। আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম হয় সাধারণ জনতার টাকায়। এই জনবিচ্ছিন্নতার কারণে প্রধানমন্ত্রী খুব দীর্ঘ সময়ের জন্য এটাও ভুলে যায় যে তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটি কারো দালালি করে না, কারো স্বার্থ উদ্ধারে কাজ করে না, কাজ করে বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশের স্বার্থের জন্য। এই ছিল আমার শেষ কথা। আপনার কথার সাথে সম্পূর্ণ একমত, এবং ঠিক এই কারণেই কিন্তু আজকে এতগুলি দিন ধরে, এতগুলি বছর ধরে তেল গ্যাস কমিটি যে কাজ করে আসছেন, তাদের মাঝে কোনো ধরনের এজেন্ডা বা কোনো ধরনের সংশ্লিষ্টতা আমার নজরে পড়ে নাই, এবং পুরোপুরি নিঃস্বার্থ আন্দোলনের কারণেই কিন্তু তাদেরকে কেউ কোনো বিশিষ্ট শক্তির কাছ থেকে টাকা না পেলেও তারা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের জন্যই কিন্তু কাজগুলো করে যাচ্ছেন দেখে তারা বাংলাদেশের মানুষের সহায়তা পান এবং সমর্থন পান। মানে একটা রাজনৈতিক আন্দোলন যে টাকা পয়সা নির্ভর না, এটা মনে হয় শেখ হাসিনা মাথায় ধরতে পারে না। উনি সম্ভবত যে রাজনীতিটা করেন, এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগকে ধ্বংস করার রাজনীতি। সেটা হচ্ছে আমি কিছুদিন আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে আমাকে এই স্ট্যাটিস্টিক্সটা একজন দিয়েছিল। সেটা হচ্ছে মানে 1954 সাল থেকে শুরু করে
আওয়ামী লীগের ভেতরে যে রাজনীতিবিদ তাদের যে পেশা, সেই পেশার ড্রামাটিক পরিবর্তন আজকে আমরা 2016 সালে এসে দেখতে পাচ্ছি। তখন ব্যবসায়ী ঘরানা থেকে আসা রাজনীতিকের সংখ্যা সিঙ্গেল ফিগারে ছিল, অর্থাৎ 10%-এর নিচে ছিল। আর আজকে বাংলাদেশে আওয়ামী লীগের ভিতরে 63%-এরও বেশি তারা হচ্ছেন ব্যবসায়ী ঘরানা থেকে আসা, অর্থাৎ তারা কেউই কিন্তু রাজনীতিবিদ নন পেশায়। এখন এই রাজনীতিবিদদের বাদ দিয়ে ব্যবসায়ীদের সাথে যখন শেখ হাসিনা রাজনীতি করার চেষ্টা করেন, রাজনীতি করা শুরু করেন, তখন বোঝা যায় যে তার রাজনীতি আসলে অর্থনির্ভর হয়ে গিয়েছে এবং উনি খালি পয়সাই বোঝেন। মানে পয়সা আসবে, পয়সা দিবে, মানুষজনকে রাজনীতি করানো হবে, পুরোটাই পয়সার সাথে জড়িত। কেউ যে দেশের কারণে নিজে থেকে রাজনীতিতে যুক্ত হতে পারেন, যেটা হচ্ছে রাজনীতির অ্যাকচুয়ালি সংজ্ঞার মধ্যে পড়ে। রাজনীতির সাথে কিন্তু অর্থের কোনো সংযুক্ত থাকা উচিত ছিল না, কিন্তু উনি এটাকে করে ফেলেছেন এবং বাংলাদেশের জন্য এটা চরম ক্ষতিকর একটা বিষয়। সে কারণেই উনি যারাই আন্দোলন করে তাদেরকে উনি কোনো না কোনো পক্ষ থেকে টাকা খেয়ে করার অভিযোগ করেন। এটা হচ্ছে তার মানসিক দুর্বল্য এবং কি বলবো, এটা বিকলাঙ্গতা বলে আমার কাছে মনে হয়। এটা হচ্ছে আপনার মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমার অবজারভেশন। আরিফ রহমান, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি সামারাইজ করার মতন যদি কিছু বলেন, আমরা আস্তে আস্তে গুটিয়ে হ্যাঁ, আনছি। আমি সৈকত খুব চমৎকার ভাবেই কথাগুলো বললো, আমি তার সাথে শতভাগ একমত যে বাংলাদেশের অনেকদিন পরে তেল গ্যাস বন্ধ রক্ষা কমিটির কাছ থেকে বাংলাদেশের মানুষদের, যে কোনো দলের মানুষজনের কিছু জিনিসপত্র শিখার আছে। এই মানে নিঃস্বার্থ ভাবে মানুষের জন্য কাজ করার যে একটা অভাব আছে আমাদের দেশের মানুষজনের মধ্যে, তাদের এই জায়গাগুলো, এই জিনিসগুলো দেখা উচিত। আর মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আসলে সাধারণ জনগণের মুখের কথাগুলো বোঝা উচিত। অনেকদিন পরে বাংলাদেশের মানুষ কোনো একটা বিষয়ে ঐক্যমতে আসতে পেরেছে। তো সেই জিনিসটাকে যদি আপনি অ্যাড্রেস না করেন এবং অ্যাড্রেস না করে যদি এইভাবে শিষ্টাচার বহির্ভূত উপায়ে তাদেরকে অসম্মান অবজ্ঞা করার চেষ্টা করেন, সেটার ফলাফল খুব একটা ভালো হবে না। কারণ আপনার আশেপাশের মানুষ আপনাকে কি মেসেজ দিচ্ছে সেটা আমরা জানি না, কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ, আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি, অধিকাংশ মানুষ এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে অবস্থান করছে। তাই জনগণের বক্তব্যকে আমলে নিন, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মানে স্থাপনার এখন পর্যন্ত যতটুকু সম্ভাবনা বাকি আছে সেটা থেকে সরে আসুন। ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আজকে যোগ দিলেন। ঢাকা থেকে, সরি আমি ঠিক জানি না কে কোথায় আছেন, বাট আরিফ রহমান, সৈকত আমিন এবং আসিফুজ্জামান পৃথিল, ইনফ্যাক্ট ওনারা নিজেরাই আগ্রহী হয়ে, উদ্যোগী হয়ে যুক্ত হয়েছেন এবং তারা কথা বলেছেন বাংলাদেশ বিষয়ে। কারণ বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশের পরিবেশের ব্যাপারে, ভবিষ্যতের ব্যাপারে প্রত্যেকটা মানুষই সচেতন। এখন যিনি বাংলাদেশ বিষয়ে আর টেনশন করতে পারছেন না এবং যিনি বাংলাদেশকে নিজের মালিকানার মনে করেন, সম্পত্তি মনে করেন, তিনি বাংলাদেশের ক্ষতি কিভাবে করার জন্য এই ব্যবসায়ী চালাচামুন্ডাদের কথা শুনে উনি কিভাবে বাংলাদেশকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছেন আমি জানি না। আমি বাংলাদেশের জনগণের কাছে এই প্রশ্ন রেখে গেলাম। শেখ হাসিনাকে এবং তার নেতৃত্বের আওয়ামী লীগ গত কিছুটি বছর ধরে বাংলাদেশে যে একচ্ছত্র গুন্ডাবাজি করে যাচ্ছে বা দাদাগিরি করে যাচ্ছে, সেটার আমি বলবো না, আমি এখানে রাজনৈতিক কোনো বক্তব্য দিতে আসিনি। এখানে পুরোটাই হচ্ছে যে তারা ম্যানেজমেন্ট বাংলাদেশ কতটুকু করতে পারছেন সেই বিষয়ে তাদেরকে লাইনে আনার জন্য আমরা চেষ্টা করছি। এন্ড অফ দ্য ডে বাংলাদেশ যেহেতু একটি গণতন্ত্র বলে নিজেকে এখনো প্রচার করে থাকে, গণতান্ত্রিক পরিবেশে যখন একটি রাষ্ট্রের ভিতরে বেশিরভাগ মানুষ সরকারি কোনো বক্তব্য এবং আচরণের পক্ষে না থাকে, তখন সরকারের বোঝা উচিত এবং সেটা পরিবর্তন আনা উচিত। এখানে ব্যবসায়ীদের টাকা এবং দেশি বিদেশি ব্যাংকের লগ্নি এবং ইন্টারেস্ট এবং ভারতীয় বিদ্যুৎ, ভারতীয় কয়লা, এসবের পক্ষ নিয়ে বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের জনগণের বিপক্ষে দাঁড়ানো আসলে বাংলাদেশের কোনো নেত্রীর উচিত কি না, এই প্রশ্ন রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। লন্ডন থেকে আরিফুর রহমান এবং বাংলাদেশ থেকে সৈকত আমিন, আরিফ রহমান এবং আসিফুজ্জামান পৃথিল। টেকনিক্যাল কারণে আমরা হয়তো আপনারা ভালো মতো ফেসবুক লাইভে শুনতে পাননি, বাট
এটা ইউটিউবে থেকে যাবে, আমি লিংক দিয়ে দিচ্ছি, এবং যারাই পরবর্তীতে যে কোনো মাধ্যমে এই ভিডিওটি দেখছেন তারা শেয়ার করবেন এবং অন্যদের সাথে এই আলোচনার বক্তব্যগুলি আরও ছড়িয়ে দেবেন এই আশা নিয়ে বিদায় নিচ্ছি আজকে। যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।